নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2024 সালের প্রথম আমার এটা লাইভ। আস্তে আস্তে জয়েন করছেন। শম্পা মণ্ডল বলছেন এসে গেছি দি ভাই, থ্যাংক ইউ। ইতালি দি এসে আছেন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই, কারণ প্রথম আজকে আমার লাইভ। মিটু লস্কর, হ্যালো। হ্যাঁ, হাই। আস্তে আস্তে জয়েন করছেন, অনেকেই জয়েন করে যান, আমি তারপরে শুরু করছি। আমার জিজ্ঞেস করার আগেই বলে দিয়েছেন অল ক্লিয়ার, বা থ্যাংক ইউ। এটা আমি জিজ্ঞেস করতাম এক্ষুনি। হ্যাঁ, আজকে আমি বুঝতে পারছি ক্লিয়ার আছে, কারণ আমি কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই কেমন আছেন? ইতালিদি বলছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দিদি, সেম টু ইউ। সেদিনকে দেখা হচ্ছে দিদির সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার বলছে অঙ্কিতা চ্যাটার্জি। আচ্ছা, সবাই ভালো আছেন তো? কেমন আছেন? বেশ ঠান্ডাটা ভালোই পড়েছে, বেশ আরাম লাগছে, শীতটাকে উপভোগ করতে পারছি, আপনারাও নিশ্চয়ই পারছেন। সম্পাদি, এই তো। হ্যালো সম্পাদিকে দেখতে পাইনি কেন এবার পিকনিকে? গতবার সম্পাদির সঙ্গে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছিল। এবার আমি সম্পাদিকে খুঁজলাম কিন্তু দেখতে পেলাম না। কেন সম্পাদি জাননি কেন এবার? কনগ্রাচুলেশন বলছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্পাদিকে আজকে এবার কিন্তু খুব মিস করেছিলাম। গৌরী ভট্টাচার্য ওয়াচিং, থ্যাংক ইউ। সম্পাদিকে সত্যি আমি এবার খুব মিস করছিলাম, আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করছিলাম, সম্পাদি আসেননি। সম্পাদি একটা গ্রুপ, কয়েকটা দিদিরাও আসেন, তারাও আসেননি এবার। আচ্ছা, তৃষা বলছে হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ তৃষা। আচ্ছা, এই তো আস্তে আস্তে অনেকে জয়েন করে যাচ্ছে। আচ্ছা, আজকে শীতকাল, রাত, শীতের রাতে ভূতের গল্পটা ভালো লাগবে ঠিকই, কিন্তু বেশি রাত হলে আবার ভাল লাগবে না। পিয়ালি বিশ্বাস বলছে দি তোমার হেয়ার স্টাইলটা খুব, ও আচ্ছা, ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে এবার আমি শুরু করে দিই। কারণ না হলে রাত্রিবেলা এমনিতেই আমার গলাটা ভীষণ ধরে গেছে, ঠান্ডা লেগেছে, তারপরে আবার ঘুম পেয়ে যাবে সকলের, সেই কারণে তাড়াতাড়ি শুরু করছি। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা, সম্পাদি বলছে আমি একটু বিজি ছিলাম গো, আমি খুব মিস করেছি। একদম, সম্পাদিকে গতবার ভালো লেগেছিল এত, সেই কারণে এবার সম্পাদি না আসাতে না সত্যি খুব মিস করেছি। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম যে এবার সম্পাদি আসেননি কেন। খুব ভালো লেগেছিল গত বছর। ঠিক কি আর করা যাবে, আমিও যদিও এবার একটু দেরিতেই গেছি, কারণ সকাল সকাল যেতে পারিনি, আমারও অফিস ছিল, যেহেতু ওটা উইকডেজ ছিল, তো সেই জন্য আমিও হোল ডেটা এনজয় করতে পারিনি। কি করা যাবে আর। মধুমিতা দিদি বলছেন হ্যালো। হ্যাঁ দিদি, তাও আমি ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু শ্রেয়ার টানে আমাকে যেতে হয়েছে। শ্রেয়া বললো তুমি যখনই হোক তুমি একটু এসো। তা যাই হোক, আমি গেছি, যতটুকু গেছি খুব ভালো এনজয় করেছি। মধুমিতা দি বলছেন মধুমিতা চক্রবর্তী বলছেন গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, তাহলে আমি অনেকেই জয়েন করে গেছেন, আমি এবার তাহলে শুরু করছি। হ্যাঁ, দেরি করছি না, আর অনেকটা গল্প হয়ে গেল। আবার সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি। আচ্ছা, এবার প্রথমেই একটা কথা বলি, সেটা হলো আমি সাধারণত চেষ্টা করি। তোমার ঠান্ডা লেগেছে দি? হ্যাঁ, সত্যি আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা খালি চোখ হয়ে যাচ্ছে। কি করবো আর, ভীষণ মানে ঝামেলা চলছে, একে গলা তারপর দাঁত, এসব চলছে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, আমি প্রথমে চেষ্টা করি একটা করে ঠাকুরের কোনো ঘটনা জানলে বা কেউ বললে বা আমি কোথাও গেলে সেখানকার ঘটনা জেনে আমি একটু বলি, সবাইকে বলে তারপর আমি আমার ভূতের যে ঘটনা তো অবশ্যই বলি, চেষ্টা করি। আচ্ছা, খুব মজা করলে পিকনিকে দিদি বলছেন। হ্যাঁ মধুমিতা দিদি, ভীষণই মজা করেছি, খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। সম্পাদি বলছে নেক্সট ইয়ারে খুব ইচ্ছা রইল। ঠিক আছে দিদি, একদম নেক্সট ইয়ারে
আসবেন, খুব ভালো লাগবে। যারা চেনা পরিচিত তারা এলে সত্যি খুব ভালো লাগে, আমরাও খুব এনজয় করি। যদিও এবার অনেক নতুনদের সঙ্গে আলাপ হয়েছে। যেটা বলছিলাম যে আমি যখন এই ঠাকুরের ঘটনা বলি, তার জন্য আমি দেখলাম কয়েকজন আছেন যারা আমাদের গ্রুপে আমাকে প্রায় সময়ই মেসেজ করেন মেসেঞ্জারে, বা বলেন যে আমার এই ঘটনাগুলো শোনার পর তারা ওই জায়গাগুলোতে যান এবং গিয়ে বলছেন যে তারা নাকি ভীষণ শান্তি পান এবং ভীষণ ভালো লাগে। তারা আমাকে আরও রিকোয়েস্ট করেন যে আমি যেন এরকম ধরনের কোথাও নিজে গেলে বা কোথাও জানতে পারলে আমি যেন জানাই। তার মধ্যে আমি নামটা বলে দিচ্ছি, সমৃতা সাহা আর সুরমিতা ব্যানার্জি, ওনারা আমাকে স্পেশালি বারবার রিকোয়েস্ট করেছেন। সমৃতা সাহা আমাকে কিছুদিন আগে জানিয়েছেন যে আমি যেখানকার ঘটনাগুলো বলি, সেখানে স্পেশালি যেগুলো আমি গিয়ে বলি, নিজে যাই বলি, সেই ঠাকুরের স্থানগুলো গেলে পরে উনি নাকি ভীষণভাবে মনে শান্তি পান। এই কথাটা শোনার পর আমার এত ভালো লাগে যে আজকালকার দিনে, বর্তমান যুগে, আমি অন্তত মনে করি, জানি না আপনারা কি বলবেন, আমার সঙ্গে সহমত হবেন কিনা, যে মানুষকে টাকা পয়সা দিয়েও হয়তো দেওয়া যায় বা কিছু উপকার করা যায়, কিন্তু শান্তি মানুষকে কিন্তু দেওয়া যায় না। আজকালকার দিনে মানুষের শান্তি কিন্তু খুব কম, কারণ বিভিন্ন কারণে বিভিন্নভাবে মানুষের জীবনে শান্তি একটুখানি পরিধিটা ছোট হয়ে গেছে। সেই কারণে যখন এই সমস্ত ম্যাডামরা বলেন যে আমার ঘটনাগুলো শুনে তারা সেখানে ফিজিক্যালি গিয়ে মনে শান্তি পান, তখন কিন্তু সত্যি বলছি আমারও না ভীষণ শান্তি লাগে। আর যার জন্য আমি চেষ্টা করি প্রথম ঘটনাটা একটুখানি বলতে। জানি না কেউ কিছু বলবেন কিনা, বেশি বকবক করছি বা কিছু, তবু আমি এই কথাটুকু না বললেই নয় বলে বলছি। আজকে যেখানকার ঘটনাটা বলবো সেটাও কিন্তু আমি গেছি এবং সেই ঘটনাটাও বলছি, কারণ এই ম্যাডামরা কিন্তু আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেন যাতে আমি অন্ততপক্ষে একটা অন্তত এই ঘটনা বলি। সেই জন্য সকলের ভালো লাগবে কিনা জানি না, তবু আমি চেষ্টা করছি কিছু ম্যাডামদের কথা বা যারা আমার শ্রোতা বন্ধুদের জন্য আমি একটু বলতে। আপনারা সবাই জানেন যে পৌষ মাসে মায়ের কাছে, যে কোনো মায়ের মন্দিরে মূল্য দিয়ে সাধারণত পুজো করা হয়, পুজো দেওয়া হয়। আমি এটাও জানি, বা আপনারা হয়তো জানেন কিনা জানি না, এখন হয়তো রীতি হয়েছে আমরা যার যার কাছাকাছি মায়ের মন্দিরে গিয়ে অনেকে কি করেন, মূল্য দিয়ে পুজো দিয়ে আসেন। সেটা দক্ষিণেশ্বরও হতে পারে, কালীবাড়িও হতে পারে, কিংবা আমাদের যার যার নিজের লোকাল যে কোনো মায়ের বাড়িতে গিয়েও কিন্তু আমরা পুজো দিয়ে আসি মাকে মূল্য দিয়ে। এটা কিন্তু রীতি। এবার আমি যে ঘটনাটা আজকে বলবো, কেন এই রীতিটা হয়েছিল, কিভাবে এই রীতিটা প্রচলন হয়েছিল যে পৌষ মাসে মায়ের কাছে মূল্য দিতে হয়, এবং কোথায় দিলে সব থেকে বেশি মনের শান্তি পান আমাদের আপামর বাঙালি, সেই ঘটনাটা আমি বলবো। আমি জেনেছি এবং আমি নিজে গেছিলাম। গিয়ে আমি, আচ্ছা আমি একটু, রাখি বণিক ওয়াচিং, থ্যাংক ইউ রাখি। আচ্ছা আমি হয়তো পুরো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি পরে সকলকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি দেখলে পরে বলতে পারবো না। তা আমি এই পৌষ মাস যে গেল, মানে ইংরাজির মানে 15 ডিসেম্বরের পরে পৌষ মাস পড়ে গেছিল। তা আমি কি করেছিলাম, একটা সানডেতে, মানে পৌষ মাসের একটা সানডেতে, ডিসেম্বর মাসের এন্ডে আমি গেছিলাম, যেখানে বলছিলাম যে এই মূল্য দিয়ে পুজো দেওয়াটা প্রচলন হয়েছে এবং দেওয়াটা সকলে বাঙালিরা মনে করেন একটা প্রধান, বা তাদের মনে স্যাটিসফ্যাকশন আসে। সেই মূল্য দিয়ে কোথায় না, সেটা হলো মূলাজোরের কালী। আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন, আমি জানি, আবার হয়তো খুব কম মানুষ আছেন হয়তো জানেন না, তাদের জন্য আমি বলছি। এই মূলাজোরের কালী নাম হয়েছে কেন সেটা আমি বলবো। এই মূলাজোরের কালীটা হচ্ছে, সাধারণত মূলাজোর বলে অনেকেই বুঝতে পারবে না, কিন্তু এটাকে শামনগর কিন্তু বললে অনেকেই বুঝতে পারবেন, যেটা নৈহাটি শামনগর মেন লাইনে আছে। শামনগরের গঙ্গার পাড়ে যে মা আছেন, সেইটা মিতালি দি বলছেন শুরু, হ্যাঁ আচ্ছা, ওই শামনগরের কালীবাড়িকেই কিন্তু বলা হয় মূলাজোরের কালী। আর সেখানে পৌষ মাসে মায়ের হাতে মূল্য দিয়ে, জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া একটা বিশেষ রীতি আছে।
এবং এটা করলে নাকি বলে সকলের মানে আমাদের সকলেরই ধারণা বা যেটা যে একটা ধারণা মানুষের মানে মনস্কামনা পূর্ণ হয় এবং একটা একটা মানে সেই সময় যেহেতু রীতি প্রচলন আছে, আমরা রিচুয়াল মেনেই তো চলি সাধারণত, সমস্ত হিন্দু ধর্ম বা বাঙালিরা বিশেষত করি, সেখানে পুজোটা দিতে হয়। এইবার আমি এটা গেছিলাম, যেটা বলছিলাম যে পৌষ মাসে মানে ডিসেম্বরে এন্ডের একটা সানডে দেখে আমি গিয়েছিলাম। সেটা এবার আগে আমি বলে নিই যে এই মায়ের বাড়িটার মাহাত্ম্য তো অবশ্যই বলবো। আমি যখন যেখানে যাই সাধারণত আমি এইসব জায়গায়, আমি না সেখানে একটু খোঁজ খবর নিই, বা সেখানকার যারা আছেন বা কাছাকাছি যারা থাকেন, বা সেখানে মন্দিরে যদি কাউকে পাই, বা সেখানকার পুজোর দোকানগুলো যদি পাই, আমি একটু জানার চেষ্টা করি যে এখানকার কি মাহাত্ম্য আছে, কি আছে, কেন, কি বৃত্তান্ত। ঠিক আছে, তা আমি এবার গিয়ে আমি বহুকাল আগে একবার গেছিলাম, অনেক ছোটবেলায়, কিন্তু আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। এবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে যাব, কারণ আপনারা অনেকেই জানেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বড় অ্যাক্সিডেন্টের পর আমি আস্তে আস্তে একটু এই জায়গায় এসেছি। এখনো আমার অনেক প্রবলেম আছে দাঁত দিয়ে, যাই হোক। তা আমার ইচ্ছা ছিল আমি এবার মায়ের বাড়িতে গিয়ে পুজোটা দেব, বড় মাকে এবং এইখানে। আর সেই মতো আমি এখানে গেছিলাম। গিয়ে যখন পুজো দিয়ে আসি মূল্য দিয়ে, তখন আমি এই ঘটনাগুলো জানতে পারি, জেনে আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে আমি লাইভে আসতে পারিনি প্রবলেমের জন্য। এই মায়ের মানে স্থাপনা হয় মানে প্রচলিত আছে মোটামুটি 1800 সালের পরে, মানে 1812-13 বা এরকম সালে, 1810-এর পরে, মানে আনুমানিক আর কি। আর এই মা এত মাহাত্ম্য আছে, আমি ছবি দেখাতে পারবো না, আমি যার জন্য ভেবেছিলাম একটা ছবি দেবো, কিন্তু ওখানে ছবি তোলা একেবারে নিষেধ মায়ের কাছে, ভীষণ স্ট্রিক্টলি নিষেধ। সেখানে মানে ভীষণভাবে পুলিশের পাহারা আছে এই মায়ের, এবং আমি মায়ের ফটো কোথাও পাইনি যে আমি নিয়ে আসবো, যেমন বড় মার পাওয়া যায় বা কিছু, এখানে ফটোও পাইনি। এবার বলছি এই যে মায়ের স্থাপনাটা ওখানে কিভাবে হলো। এই যে বললাম 1810 থেকে 12-এর মধ্যে যে সময়টা ওখানে স্থাপিত হয়েছিল বাড়ি, ওই মন্দিরটা কলকাতার পাথুরিয়া ঘাটা যেখানে আছে, অনেকেই জানেন, সেখানে গোপীমোহন ঠাকুর, মানে ইনি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিন্তু বংশধর, এখানকার জমিদার ছিলেন। সেই মানে গোপীমোহন ঠাকুর বা গোপীনাথ ঠাকুর, এই উনি এটা কিন্তু প্রতিষ্ঠা করেন। ওনার মেয়ে মানে 6 ছেলে আর 1 মেয়ে ছিল, এবং ওনার যখন যে মেয়ে ছিল তার নাম ছিল ব্রহ্মময়ী। তৎকালীন সময় কি হতো, বাল্য বিবাহ ছিল। সেই সময় মানে বাল্য বিবাহ দেওয়ার জন্য ওনার 8 বছরের মেয়েকে তখন উনি ঠিক করেছিলেন যখন বিবাহ দেবেন ওই গোপীমোহন ঠাকুরের মেয়েকে, তখন বিবাহের দিন সকালবেলা গঙ্গা স্নান করতে নিয়ে যা হতো আর কি, গেছিল। গঙ্গা স্নান করে ফিরবে কি, গঙ্গা স্নান ডুব দিয়ে কোনোভাবে উনি তলিয়ে যান, মানে গঙ্গার জলে তলিয়ে যান। বাচ্চা মেয়ে, খুবই বাচ্চা, 8 বছরের, কেউ ছিল হয়তো বা যাই হোক, তলিয়ে যান। যা হয় বাবা মায়ের মন, এই গোপীমোহন ঠাকুর ওই কন্যার শোকে পুরো পাথর হয়ে গেছিলেন, যে উনি ঠিক করেছিলেন যে ওনার জীবন উনি রাখবেন না, মানে উনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলেন, এরকম একটা অবস্থা। এইবার যখন উনি এইভাবে একদম মানে শয্যাশায়ী হয়ে গেছিলেন, তখন ওনার কাছে মা স্বপ্ন দেন, মা কালী স্বপ্ন দেন, তুই কেন এরকম কাঁদছিস, তুই কেন এরকম ভাবে মানে কন্যার শোকে পাথর হয়ে গেছিস, তোর মেয়ের কিচ্ছু হয়নি, তুই মেয়েকে পাবি, তোর মেয়ে বেঁচে আছে। বলছে কোথায় আছে আমার মেয়ে, উনি স্বপ্নেই বলেছেন। তখন মা বলেছেন অমুক জায়গায়, মানে শ্যামনগরের ঘাটে এরকম বলে দিয়েছেন, অমুক জায়গায় দেখ গঙ্গার জলে একটা নিচু একটা জায়গায় দেখ একটা কালো কোষ্ঠী পাথরের শিলা আছে, ওইটাই কিন্তু হচ্ছে আমি, মানে তোর মেয়ে রূপে ওটাকে এনে তুই পুজো কর, ওখানে স্থাপন কর, ওই ঘাটের পাশে তুই মন্দির স্থাপন করে এই শিলাখণ্ডকে তুই স্থাপন কর, দেখবি তোর মেয়ের শোক তুই ভুলে যাবি। আমরা বলতে গিয়েও ক্যামেরাটা কাটা দিয়ে উঠছে গায়ে, এগুলো মানে ভীষণ একটা অনুভূতির ব্যাপার, এগুলো আমি যখন জেনেছিলাম। তখন সেই পাথুরিয়া ঘাটা থেকে উনি শ্যামনগরে গিয়ে
মায়ের ওই ওই জায়গায়, এবং আমি শুনেছি নাকি কোন জায়গাটা পাওয়া গেছে সেটাও নাকি লোকেশন দিয়ে ওখানে আছে, একটা লোকেট করা জায়গা আছে, যদিও আমি সেটা দেখতে পারিনি, মানে তখন যেতে পারিনি। ওখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, আমি বলবো সেটাও কেন। যাই হোক, তখন ওইখান থেকে ঠিক উনি ওই কোষ্ঠী পাথরটা পান, শিলামূর্তিটা, সেটা এনে উনি ওইখানে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করে ওইখানে যে মায়ের যে রূপ উনি দেন, তার নাম উনি দেন ব্রহ্মময়ী, কারণ ওনার মেয়ের রূপে। কারণ উনি মা কালী ওনাকে বলেছিলেন যে ওই ব্রহ্মময়ী মানে তোর মেয়ের রূপেই আমি এটা থাকবো, তুই মেয়ের রূপেই আমাকে আজীবন পুজো করবি এখানে। সেই জন্য উনি ওই মায়ের নাম দেন ব্রহ্মময়ী মা। আজও কিন্তু ওই মা শ্যামনগরে মুলাজোরের মা ব্রহ্মময়ী মা হিসেবে কিন্তু প্রচলিত আছেন। আমি দেখেছি ভীষণ সুন্দর মূর্তি, ছোট্ট খাট্ট মা, এবং এখন নাট্য মন্দির সামনে আছে, এবং মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন উনি, ভীষণ সুন্দর। এবার আসছি তার পরবর্তীকালের কথা। তার পরবর্তীকালে ওটা করে তো উনি কন্যা শোক ভুলে গিয়ে ওই মাকেই কিন্তু ভজনা সাধনা করতেন, করে মানে কন্যা শোকটা ভুলতে পেরেছিলেন। এবার আসি তার পরবর্তীকালের কথা। ওই মন্দিরে আরো অনেক ইতিহাস আছে। যেটা প্রথমে আমি বলছিলাম যে মুলাজোর কালী কেন নাম, এবং মূলো দিয়ে কেন পৌষ মাসে পুজো দেওয়ার একটা রীতি আছে, প্রচলন। নিশ্চয়ই আপনারা সবাই জানেন পৌষ মাসে দেওয়া হয় মূলো। কেন? বামাখ্যাপা আমরা জানি যে একটা মানে বামাখ্যাপা হচ্ছেন আমাদের একটা সাধক, যে আমাদের দেশের যে যতগুলো মানে হিন্দু ধর্মে যত সাধক আছেন, সেই সাধকের মধ্যে এক সাধক হলেন বামাখ্যাপা, তারাপীঠের বামাখ্যাপা। এই বামাখ্যাপা নিজের স্বয়ং তারাপীঠ থেকে, বীরভূম থেকে এখানে এসেছিলেন এই মায়ের, ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিয়ে, এবং এই পৌষ মাসে উনি জোড়া মূল্য দিয়ে পুজো দিয়ে গিয়েছিলেন। সেই থেকে প্রচলিত হয়েছিল মায়ের কাছে পৌষ মাসে জোড়া মূল্য দেওয়ার প্রথা। এবং এই জোড়া মূল্য কিন্তু শুধুমাত্র মায়ের কাছেই নয়, পরবর্তীকালে সারা জায়গাতেই হিন্দু ধর্ম এবং বাঙালি সকলেই যে যেখানে তার কাছের মাকে কিন্তু পুজো দিয়ে পৌষ মাসে পুজো দেয়। সেই বামাখ্যাপা এখানে এসে প্রচলন করেছিলেন। এটা হলো এক নম্বর। তারপরে ওই মুলাজোরের কালী যেখানে বামাখ্যাপা এসছিলেন, মানে পুজো দিয়ে গেছিলেন, তারপর মানে ওটা তখন সেই সময় কিন্তু এই মায়ের মন্দিরের দরজা মানে মুখ ছিল দক্ষিণ মুখ। মানে এই যে আমরা আজকে যে মন্দিরটা দেখছি যেদিকে, সেদিকে কিন্তু নয়, দক্ষিণ দিকে মুখ কিন্তু মায়ের ছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, দরজা দক্ষিণ দিকে ছিল। আমরা জানি সাধক রামপ্রসাদ, তার বাড়ি ছিল হালি শহরে। তিনি একসময় ওই গঙ্গা দিয়ে যখন উনি যাচ্ছিলেন, কলকাতা থেকে গঙ্গা তিনি যাচ্ছিলেন আলিপুর দীঘা, যখন মুঘল মানে এখানে মুসলমান সাম্রাজ্য মানে শাসক ছিলেন এখানে, তখন আলিপুর দীঘা ওনাকে এই একটা নৌকা করে নিয়ে যাচ্ছিলেন, চলো তুমি এত সুন্দর গান করো, আমার সঙ্গে তুমি যাবে। উনি ঘুরতে ভালোবাসেন, বলছেন হ্যাঁ চলুন, আমি গান শোনাবো। উনি গান করতে করতে নৌকা দিয়ে যাচ্ছেন। তারপর তো ওর খুব কাছেই হালি শহর, আপনারা জানেন হালি শহরে উনিও মাকে প্রতিষ্ঠা করেছেন, সেখানেও আমি গেছিলাম। তার ঘটনা আমি আগে একবার বলেছিলাম, কালী পুজোর দিন গেছিলাম। এবার যখন সাধক রামপ্রসাদ যাচ্ছিলেন গান গাইতে গাইতে, এই ব্রহ্মময়ী মা বলেছিলেন, একটু দাঁড়া না, আমাকে গান শুনিয়ে যাবি, তোর এত সুন্দর গানের গলা। তখন উনি বলেছিলেন যে আমার এখন সময় নেই, তোমার শুনতে ইচ্ছা হলে তুমি চলে এসো, তুমি শুনে যাও। তখন কিন্তু মা ওই বেদি থেকে দক্ষিণ মুখ থেকে মায়ের মুখটা ঘুরে চলে এসেছিল পশ্চিম মুখে। এখন কিন্তু তারপরে দরজা তৈরি হয়েছে পশ্চিম মুখে, আগে কিন্তু দক্ষিণ মুখে ওই মায়ের মন্দিরে দরজা ছিল। সেই দরজা পরে মায়ের মুখ যেহেতু ঘুরে গেছিল, দরজাকেও ঘুরিয়ে আবার পশ্চিম মুখে করে দেওয়া হয়েছে। মানে এইগুলো শুনলে যেন মানে অদ্ভুত একটা অবাক লাগে যে ওই মায়ের যে প্রাণ আছে, ওই পাথরের মূর্তির মায়ের মধ্যে যে প্রাণ আছে, তার মানে প্রতি পদে পদে কিন্তু আমরা এই সমস্ত কাহিনী জেনে উপলব্ধি করতে পেরেছি। এবং সেই কারণে কিন্তু আজও ওই মন্দির এত মাহাত্ম্যপূর্ণ। ওখানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সমস্ত কিছু হয়। আমি যেদিনকে গেছিলাম, এই লাস্ট এন্ড অফ ডিসেম্বরে একটা সানডে গেছিলাম, তখন ওখানে একটা বিরাট একটা, যে আপনারা যারা জানেন নাট মন্দির দিয়ে নেবে সেটা মাঠ মতো আছে, যেটা গঙ্গায় নেবেছে। আমি গঙ্গাতেও ওখানে নেমেছিলাম ওখানটাতে।
যেখানে ঠাকুর বিসর্জনও দেওয়া হয় আশেপাশের ঠাকুরকে। ওইখানে আমি দেখলাম বিরাট একটা প্যান্ডেল। আমি বললাম এগুলো কি হচ্ছে এখানে, এরকম সাজানো গোছানো বিশাল রান্না বান্না হচ্ছে। বলছে এগুলো বিয়ে হচ্ছে, বিয়ে হবে এখানে আজকে। তার মানে বলছে মায়ের মন্দিরে বিয়ে হয়, বিয়ে হয়ে যারা খাওয়া দাওয়া করাবে তার প্রধান মানে উৎসবটা ওইখানে হবে। তারপরে তারা যেখানে বাড়িতে গিয়ে হবে, কিন্তু ওইখানে নাট মন্দিরের নিচে ওখানে বিরাট আসল বিবাহ উৎসবটা ওনারা করবেন, হয়তো কোনো মানসিক আছে বা যাই হোক, বিশাল বড় মানে ধুমধাম করে ওখানে করা হচ্ছিল। তারপরে আরেকটা ঘটনা আমি বলছি এই মায়েরই, যে এত মাহাত্ম্যপূর্ণ কেন বলছি। মামা খ্যাপার কথা বললাম, রামপ্রসাদ বললাম, তারপর আমরা জানি রানী রাসমণি, যিনি নাকি তার ঠিক কাছেই নৈহাটির পরে কাছাকাছি কাঁচরাপাড়া, আর কাঁচরাপাড়ার একটু আগে ওনার বসত বাড়ি ছিল, এবং কাঁচরাপাড়াতেও আমি সেখানেও গেছি, যেখানে ফুচকা গ্রাম আছে তার ঠিক পাশে একটা জায়গা আছে, মানে মানে 20-25 পা এগোলেই এই রানী রাসমণির তৈরি করা হচ্ছে গঙ্গার পাড়ে একদম মন্দির করা আছে। সেই মন্দিরও মা প্রতিষ্ঠাতা একদম দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে। এই রাসমণিও নাকি প্রায় সময় চলে আসতেন এইখানে এই ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিতে। ওনার যখন ওনার মনে যা কিছু মানে শান্তি অসুবিধা হতো বা কষ্ট হতো বা কিছু হতো, উনি নাকি এইখানে আসতেন। পরবর্তীকালে এই মন্দিরটা যারা দেখেছেন তারা জানবেন এই ব্রহ্মময়ী মা শ্যামনগরের মায়ের মন্দির, এই মন্দিরের আদলেই কিন্তু রাসমণি পরবর্তীকালে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরটা এত মাহাত্ম্যপূর্ণ আছে, এতগুলো সাধক সাধিকাদের মানে সমাগম এবং তাদের প্রত্যেকটা চরণধুলি এখানে আছে বলে আজকে এখানে বলে মানে এই মায়ের এখানে যে কোনো শুভ কাজ করার জন্য সকলে চেষ্টা করেন নাকি ওই সমস্ত অঞ্চলে। মানে হয়তো আমরা এত দূর থেকে যাই না বা জানতাম না বা জানি না, কিন্তু ওইখানকার কাছাকাছি অনেক মানুষ নাকি তাদের শুভ কাজটা ওইখানেই করার চেষ্টা করেন। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, যে কোনো শুভ কাজ তারা ওখানে করে তারপর তারা যার বাড়িতে করেন। মানে এইরকম ব্রহ্মময়ী মার মাহাত্ম্য আমি জানতে পেরেছি, এবং আমি গিয়ে সত্যি বলছি আমার যেন মানে একটা গায়ের শিহরণ জেগে গেছিল, এবং আমার মনে হয়েছে আমার মানে এত আমি অনুভব করেছি, মনে হচ্ছে আমি সত্যি আবার যদি সময় সুযোগ পাই আবার যাব। আর পৌষ মাসে যেহেতু গিয়েছিলাম ওখানে 1 মাস বিরাট মেলা হয়। আর একটা সময় হয় শুনেছি ওই মন্দিরে ডান দিকে 6টা শিব মন্দির, বাঁ দিকে 6টা শিব মন্দির আছে, বড় বড় শিব আছে নাকি। শিবরাত্রির দিন আরো বিভিন্ন শিবের যেদিনকে পুজোগুলো হয় সেই সময় নাকি ওখানে প্রচন্ড ভিড় হয়, উৎসব হয়। যারা যদি কেউ জানতে চান, যেমন এই বললাম সমৃতা, সুরমিতা ম্যাডাম, যারা যারা আমার কাছে এগুলো শুনতে চান বা বলেন, মানে বেসিক্যালি তারা বারবার আমাকে এগুলো বলেন, তারা আশা করি এর পরবর্তীকালে সেখানে যাবেন। তাদেরও আশা করি আমি যেটুকু এই বলেছি বা তারা গিয়েও তারা শান্তিটা অনুভব করতে পারবেন। এবং এর জন্যই কিন্তু আমার আজকের প্রথম স্টার্টিংয়ে এই ঘটনাটা বলা। আমি যেখানে যাই সেখানকার ঘটনা আমি চেষ্টা করি আপনাদেরকে বলার। জানি না আপনাদের কার কতটা ভালো লাগবে, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে বলে যদি একটু শান্তি দিতে পারি, আমার মনে কিছুটা শান্তি আসে, এই জন্যই বললাম। ঠিক আছে, এবার আমি চলে আসবো আমাদের সত্যি ভূতের গল্পের সে আসল এপিসোডে। আচ্ছা, এবার দেখি কারোর কিছু ভালো লাগছে। ইতালিদি বলছেন জয় মা, ঠিক আছে, হ্যাঁ সত্যি দিদি। আচ্ছা, শর্মিষ্ঠা হাজরা দেখছেন গুড ইভিনিং, হ্যাঁ সকলকে বলছি গুড ইভিনিং। আচ্ছা, কেমন লাগলো আপনারা জানাবেন এই মায়ের ঘটনাটা, আপনাদের ভালো লেগেছে কিনা। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আমি এইটুকুনি বললাম। আমি গেছিলাম, অ্যাড্রেসটা দেবেন দিদি। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে যে কাউকে শ্যামনগরে নামবেন, শ্যামনগর মানে মেন লাইনে যে আগরপাড়া, বেলঘড়িয়া, ইছাপুর হয়ে যে শ্যামনগর, ওই স্টেশনে নামবেন। নেবে যে কোনো লোককে বলবেন আমি মায়ের বাড়ি যাব, শ্যামনগরের মায়ের বাড়ি যাব। একদম নেবে, স্টেশন থেকে নেবে, মানে বোধহয় 5টা মিনিট হাঁটলেই মায়ের বাড়ি। কিচ্ছু করতে হবে না, অটো ফটো কিচ্ছু করতে হবে না, মায়ের বাড়ি। এইটা মানে প্রায় 250 বছরের ওপরের এই মা, একে চেনেন না এমন কেউ নেই। এখানে গেলে মানে কোনো অসুবিধা নেই। বা কি অপূর্ব কাহিনী, সত্যি আমার মনে হয়েছে বলে আমি বললাম। মনুবাসু বলছেন জয় মা, হ্যাঁ খুব সুন্দর আমারও লেগেছে, এবং খুব মাহাত্ম্যপূর্ণ মা আমি জানতে পেরেছি। আমি যেটা জানতে পারি সেটা আমি একবার যাওয়ার চেষ্টা করি, আপনাদেরকে বলি। যদি কেউ পারেন নিশ্চয়ই যাবেন, দেখবেন, আশা করি ভীষণই মনে শান্তি পাবেন। আর গঙ্গার তীর, গঙ্গার পার, তারপর যা ঘটনাগুলো বললাম এগুলোকে একটু সেই সময় মাথায় একটুখানি রিক্যাপ করে নেবেন, দেখবেন মনে হবে যেন আরো মাকে জীবন্ত লাগছে। আচ্ছা,
পিয়ারি চক্রবর্তী বলছি হ্যালো। আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, এবার আমি আসল চলে আসছি নেক্সট ভূতের ঘটনাতে, ঠিক আছে? কথা বাড়াচ্ছি না, আমি পরে দেখে নেব। আচ্ছা, আমার কাছে এই যে ঘটনাটা এবার আমি বলবো, ভূতের মানে ভয়ঙ্কর একটা মানে ঘটনা। এই ঘটনাটা হচ্ছে আমাকে ডিসেম্বরেই বলেছিলেন, যিনি বলেছিলেন এক দাদা আমাকে ডিসেম্বরেই বলেছিলেন এটা বলার জন্য, কারণ এই মরশুমটা পিকনিক এই ধরনের। শম্পা মণ্ডল বলছেন শ্যামনগরে গঙ্গার সামনে সাধুর মূর্তি, হ্যাঁ সাধুরও মূর্তি আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো অনেক আমি দেখেছি ওদিকটাতেও আছে। আমি এবার যেহেতু পৌষ মাসে না প্রচন্ড মেলা বসেছিল, ভিড়, আমি না ওই পাশে যেতে পারিনি। একটা অফ টাইম গেলে মনে হয় আরো ভালো করে আমি ঘুরতে পারবো, মানে আরো আমার ইচ্ছা আছে আরেকবার গিয়ে আরো ভালো করে দেখা। আচ্ছা, যেটা বলছিলাম, এই ঘটনাটা আমাকে ডিসেম্বর মাসে পাঠিয়েছিলেন, ডিসেম্বর নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের ফার্স্ট উইকে যিনি আমাকে বলেছিলেন যে যেহেতু পিকনিক টিকনিক আমরা করি, খুব মজা করি, আনন্দ করি, শীতকাল মানে পিকনিক বনভোজন যাই বলুন না কেন, কিন্তু এই মানে পিকনিক করাটা নিয়ে যে একটা ভয়ঙ্কর একটা মানে অভিজ্ঞতা ওনার কাছে একটা আছে, সেই অভিজ্ঞতাটা আমাকে উনি শেয়ার করেছিলেন, কিন্তু তখন বলতে পারিনি, দেরি হয়ে গেছে, তাই আমি এখন বলছি। এই যে দাদার কথা বলছি, ইনি অ্যাকচুয়ালি এই দাদা থাকতেন হচ্ছে, ঘটনাটা কিন্তু আমি আগেই বলে নিই যে একদম 50 বছর তা কিন্তু নয়, এর 40 বছর এরকম নয়, 20 থেকে 22-23 বছর, হয়তো খুব বেশি হলে 25 বছর আগের ঘটনা হবে। উনি বলছিলেন সেই সময় উনি থাকতেন কনটাইতে, আর ওনার কোনো এক বন্ধু থাকতেন হচ্ছে ঝাড়গ্রামের কাছে, ঝাড়গ্রামের কাছাকাছি থাকতেন। এবারে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা কিন্তু ঝাড়গ্রাম থেকেও আরো অনেকটা ভেতরে একটা প্রত্যন্ত জায়গায়, আমি জায়গাটার নাম বলতে ওইভাবে বলতে বলবো না, কারণ কি এখন জায়গাটা হয়তো অনেকটা উন্নত হয়েছে, কিন্তু যে সময়কার ঘটনা সেই সময় জায়গাটা কিন্তু একটা ভীষণ একটা ভীষণ গ্রাম ছিল। আর সেখানে একটা ট্রাইবাল কিছু মানুষজন বাস করতেন, হয়তো কিছু সাঁওতাল, কিছু আরো এরম ধরনের কিছু ট্রাইবাল মানুষজনও প্রত্যন্ত ওই গ্রামে বাস করতেন। আর সেই সময় এই দাদার যে বন্ধু, যার কাছে ঝাড়গ্রামের ঘটনাটা বলছি, তারা একটা সময় এইরকম শীতকাল ছিল, সেটা ডিসেম্বর অর জানুয়ারি ছিল, আমি ঠিক এটা মনে নেই, মানে শীতকাল ছিল। সেই সময় ওনারা ঠিক করেছিলেন একটা দল পিকনিক করতে যাবেন, মানে তখনকার বনভোজন, চড়ুই ভাতি এই সমস্ত মানে ভাষাগুলো ইউজ করা হতো, তারা মানে পিকনিক করতে যাবেন, বনভোজন করবেন। আর আজকের যে বনভোজন করি আমরা বা পিকনিকগুলো করি, তার সঙ্গে কিন্তু সেই সময়কার পিকনিকের কিন্তু অনেক ডিফারেন্স ছিল। কিরকম? এখন আমরা পিকনিক করতে যাই, ভালো ভালো রিসর্টে যাচ্ছি, বড় বড় মানে পিকনিক স্পট তৈরি হয়েছে, সেখানে যাচ্ছি, সেখানে ক্যাটারার চলে যাচ্ছে, আমাদের আগে পৌঁছে যাচ্ছে, আমরা যাচ্ছি গাড়ি করে, নামছি, নেবে একদম সুন্দর লুচি তরকারি খেয়ে চলে আসছি, খাচ্ছি, তারপরে আবার স্ন্যাক্স, আবার লাঞ্চ, এইসব হতে হতে বিকেলে চা কফি খেয়ে চলে এলাম, ব্যাস হয়ে গেল, সুন্দর একটা বিয়ে বাড়ির মতন একটা পরিস্থিতি। কিন্তু সেই সময় যে সময়কার ঘটনাটা দাদা আমায় বলেছেন, সেই সময় কিন্তু এই পিকনিক ছিল না, এই ধরনের পিকনিক ছিল না। সেই সময় পিকনিকটা কিরম হতো, হয়তো ওই অঞ্চলে বেশ কিছু মানুষ, 2-3টে গ্রামের মানুষ মিলে জড়ো হতেন, হয়ে ঠিক করতেন অমুক দিন আমরা চড়ুই ভাতি করতে যাব, এবং সেটা কোথায় করতে যাব, হতে পারে বাড়ির কাছাকাছি কোথাও, ভ্যান ট্যান করে 3 ভ্যান লোক বা 3 চাকার যে ভ্যানগুলো হয়, সেই 3 চাকার ভ্যানে করে প্রায় কিছু লোক মানে গাড়িতে ওরকম বসে বসে চলে যেত, কিছু লোক চলে গেল হেঁটে হেঁটে, সেখানে পৌঁছে গেল যেখানটায় করা হবে পিকনিক। আর পিকনিক স্পটটা কিরম ছিল না, স্পটটা হতো মানে ওইটা ছিল আর কি, হতো নাকি ওরকমই সেই সময় উনি বলছেন, মানে গ্রামগঞ্জে নাকি ওরকমই হতো, বা এখনো হয়তো অতটা আমাদের মতো এত উন্নত না হলেও এখনো সেই ধরনের কিছু কিছু হয়। কিরকম হয় উনি বলছেন, সবাই মিলে সেখানে গিয়ে পৌঁছে গিয়ে একটা ফাঁকা মাঠ,
হয়তো মানে যেখানে তারা সবাই লোকালয় থেকে হয়তো প্রায় 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর বা 40 কিলোমিটারও হতে পারে, বা কখনো 10 কিলোমিটার 12 কিলোমিটারও হতে পারে। মানে অনেকটা ভেতরে একটা ফাঁকা জায়গাকেই বাছা হতো, বেছে সেইখানে মাঠ বা ধান ক্ষেত বা কিছু এমন জায়গা বাছা হতো যার পাশে জলাজমির জলও থাকতো, মানে পুকুর, দিঘি, নদী এসব থাকতো, যাতে কি করে রান্না বান্না সেখানে উঠোনের মধ্যে আগে গিয়ে প্রথমে একটা প্যান্ডেল টাইপের করা হতো, যেখানে রান্না হবে সেখানটা কিছুটা একটা কি বললাম, উনি বলছিলেন চাঁদোয়া চাঁদোয়া দিয়ে দেওয়া হতো, দিয়ে প্যান্ডেল করা হতো। সেটা করে আর তার পাশে মানে সেখানে কাটাকুটি হতো যাতে কিছু নোংরা ফোংরা না পড়ে, এর জন্য একটা পরিষ্কার জায়গায় একটা প্যান্ডেল মতো কিছু মানে ছাউনি দিয়ে, মানে চাঁদোয়া যাকে বলে সেই দিয়ে তলায় মানে চটটট পেতে সেখানে অনেক লোক হয়তো বসে পড়তে, হয়তো সেখানে পিকনিক করতে 100 জন লোক যেতেন বা 90 জন লোক যেতেন, এরকম একসঙ্গে দল বেঁধে 2-3টে গ্রামের লোক মিলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হতো, যে যেরকম ভাবে পারতো, কেউ সাইকেলে কেউ ভ্যানে গিয়ে সবাই সেখানে চলে যেত। আর ওই হাঁড়ি করা লোকজন সব ওখানে পৌঁছে যেত, সব ডেকোরেটরের ভাড়াটাটা করে নিয়ে। সেই এখনকার মতো এই ধরনের খাবার দাবার না, উনি বলছিলেন যে দাদা বলতেন ফুলকপি নিয়ে যাওয়া হতো, মানে বস্তা ফুলকপি হবে, তারপরে তরকারি হবে, ডাল হবে, মাছ হবে, মাংস হবে, এরকম বিভিন্ন রকমের জিনিস হবে, খাওয়া দাওয়া হবে। তা সেই রকম একটা জায়গাকে ঠিক করেছেন ওনারা ঝাড়গ্রাম থেকে অনেকটা ভেতরে একটা প্রত্যন্ত গ্রাম এলাকা, যেখানে নাকি একটা বিরাট দিঘি ছিল আর তার পাশে একটা ফাঁকা মাঠ বলতে ধানই জমি ছিল। সেটা ধান কেটে ফেলার পরে সাধারণত একটু পরিষ্কার যেন খড়খড়ে মানে একটা বেশ মাটি তৈরি হয়, সেরকম একটা জায়গাকে ওনারা ঠিক করেছিলেন, আর চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা। তা এরকম একটা শীতের দিনে ওনারা এই এক দঙ্গল লোক ওখানে গেছিলেন পিকনিক করতে, মানে বনভোজন করতে। সেইখানে বনভোজন করতে মানে গিয়ে ওনারা সেই সময় কি করতেন বলছে, একদল লোক চলে গিয়ে প্রথমে মাটি খুঁড়ে, ওই শক্ত মাটি খুঁড়ে উনুন তৈরি করে ফেললো, যেখানে নাকি বড় একটা কড়াই বসে রান্না হবে, এখনকার মতো গ্যাস ট্যাস নয়। আচ্ছা, তারপরে কিছু লোক বসে গেল, মহিলারা পুরুষরা মিলেই বসে গেল সবজি করতে, কপি আলু বেগুন মূলো সব করতে বসে গেল। কিছু লোক মাছ কাটা মাছ ধোয়া এসবে বসে গেল, কিছু লোক বাটনা বাটতে বসে গেল, মানে মশলা যাকে বলা হয় আর কি, আদা লঙ্কা পেঁয়াজ সব বাটতে বসে গেল। এইভাবে ভাগ করে কাজকর্মগুলো করে সকলে মিলে হাত লাগিয়ে বড় বড় কড়াইতে রান্না বান্না করে একটা সময় মাটিতে বসে মানে বড় চট পেতে বসে দুপুরবেলা খাওয়া হতো। সেই খাওয়া হতে হতে কখনো বিকেল হতো, কখনো হয়তো সন্ধ্যের আলো মানে অন্ধকার হওয়ার, যেহেতু আলো ফালো ছিল না, অন্ধকার হওয়ার আগেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে তলপি তলপা গুটিয়ে সব চলে আসতো। এটা ছিল পিকনিকের রীতি। তা ওই যে পিকনিকের কথা আমি বলছিলাম, সেই সময় ওই দাদার কথা বললাম, ওই মানে যে দাদারা ঝাড়গ্রামে থাকতেন, তারা ওই যখন ওখানে গেছিলেন, তারা ওরকম পিকনিক করতে মানে করার দিন যিনি গেছেন সব রেডি হচ্ছেন, রান্না বান্না হবে, ওরকম পরিষ্কার সব করা হয়েছে, উনুন টুনুন করা হয়েছে। এমন সময় ছেলে মেয়ে সবাই কাজ করছে, ওই দাদাদেরই একটা পরিচিত একজন ভদ্রলোক, মানে দাদাদেরই মানে লোকালই লোক, তিনি ওখানে নাকি একটা দোকান, তারা মানে কোনো দোকান মানে ব্যবসা আছে, তার কি ব্যবসা ছিল আর কি, স্টেশনের কাছে কোনো ব্যবসা কিছু দোকান টোকান ছিল। সেই দাদাও গেছেন, তিনি হাত লাগিয়ে কাজকর্ম খুব করছেন। তখন তাকে বোধহয় কেউ বলেছে যে যাও একটু জল নিয়ে এসো, তার মানে 2টো বালতি বড় বড় বালতি নিয়েছেন, বালতি করে পাশে যে বললাম একটা বিরাট দিঘির মতো একটা জায়গা ছিল, সেখান থেকে জল আনতে গেছেন। কারণ জল না হলে ধোয়াধুয়ি করা যাবে না, সব কাটাকুটি হবে, সবজি ধোয়াধুয়ি হবে, সেগুলো আর রান্না হবে কি সে জল ফল আমি জানি না, তা কিছু ব্যবস্থা নিশ্চয় ছিল। তা ওই মানে দিঘিটা থেকে ওই ঘাট মতো করা ছিল, মানে ঘাট ঠিক নয়, মানে দাপি করে করা আছে, লোক নামতে পারে বা নাবার একটা ব্যবস্থা হয়তো ছিল। ওখান থেকে 2 বালতি জল আনার জন্য বালতি নিয়ে উনি গেছেন। এইবারে উনি গেছেন, এবারে কি এত লোকের মধ্যে তো মানে অনেক লোক, মানে প্রায় কখনো 100 জন, সেদিনকেও প্রচুর লোক ছিল,
উনি বলছেন প্রায় অনেক লোক। এবার কিছু লোক, সবাই তো যতজন 100 জন 90 জন যা তারাই তো রান্না করে না, হয়তো গোটা 20-22 জন রান্না বানায় জোগাড় টোগাড়ে ব্যস্ত থাকে। কিছু লোক এক জায়গায় বসে নাকি সেই সময় তাস খেলতে বসে যেত, কিছু বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে, এরকম সব নিয়ম ছিল। কিছু মহিলারা গল্প করছে, এরকম ছিল আর কি। এবার বলছে ওই যে ভদ্রলোক যিনি জল আনতে গেছেন, সে যে অনেকক্ষণ আসেনি, মানে জল নিয়ে ফেরত আসেনি, এটা বেশ অনেকক্ষণ, প্রায় ঘন্টা 1.5-2 বাদে খোঁজ পড়েছে, কিরে ও যে জল আনতে গেল তা কোথায়, জলটা তো এখন এনে পৌঁছালো না, ওই বালতির জলটা। তখন আর বাকি লোকরা বলছে তাই কখন গেছে, মানে বললাম যে যেরম হয়, কেউ কারো খোঁজ রাখেনি, এবং যে জলটা আনতে যারা পাঠিয়েছিল তারাও ভুলে গেছে, এদিক ওদিক কাজ করতে করতে ভুলে গেছে সে যে জলটা নিয়ে এখন আসেনি। যখন জলটা দরকার পড়েছে ওগুলো ধোবে, তখন তাদের মনে হয়েছে আরে জলটা তো সে এখন আনে, জল কোথায় গেল। তখন খোঁজ কে গেছে, অমুক গেছে, কোথায় গেছে সে এখনো আসেনি, কোথায়, এরকম খোঁজ করতে করতে মানে আসল সন্ধান পাওয়া গেল যে মোটামুটি ঘন্টা 1.5-2 হয়ে গেছে ও ভদ্রলোক জল আনতে গেছে, সে এখনো আসেনি। এইবার তো এদের টনক নড়ে গেছে সকলে, তাহলে সে কোথায় গেল, জলও নেই সেও আসেনি। এবার সবাই খোঁজ করতে গেছে, মানে এই মুখে মুখে কথাটা প্রচলিত হয়ে গেছে, যারা তাস খেলছে, যারা ঘুরছে, যারা ওদিকে এদিক ঘুরে বেড়াচ্ছে, সবাই মুখে মুখে যে ওই ভদ্রলোক যার নেই, ধরে কি তিনি, তার নামটা বি, তা বি ভদ্রলোক কোথায় গেছে তাকে খোঁজ করছে, সে আসেনি। এইবারে সবাই এদিক ওদিক খুঁজছে, কিছু লোক আগে গেছে ওই পুকুরটার, মানে ওই দিঘিটার পাড়ে, যে জল আনতে গেছে দেখি সেখানে জল আনতে গেছে, কি হলো, গিয়ে দেখছে ওখানে কিচ্ছু নেই। জল আনতে গেলে যদি সে পড়ে যাবে বা কিছু হবে বা চলে যাবে কোথাও, দুটো বড় বড় বালতি নিয়ে গেছিল, বালতি থাকতে পারে বা কিছু হতে পারে, কোনো মানে কিচ্ছু নেই। এবং যেহেতু শুকনো শীতকাল, কোনো কাদা মাটিও নেই যেতে পায়ের ছাপ থাকবে, পরিষ্কার খটখটে জায়গা, কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। এইবার এই হতে হতে মোটামুটি সকাল থেকে পৌঁছে গিয়ে 10টা-11 থেকে শুরু করে এইসব হতে হতে 2-3 ঘন্টা কেটে 12টা-1টা বেজে গেছে। এই হয়ে এবারে নিজেদের মধ্যে হইচই পড়তে পড়তে কি হলো, সকলে তখন তো ওই খাওয়া মানে পিকনিকে রান্না বাড়া তো সবার মাথায় উঠে গেছে। তখন দাদা বলছে তখন সবাই ওই এলাকায় খোঁজ পড়ে গেছে। এবার মুখে মুখে যা হয় আর কি, প্রচার হয়ে গেছে যে এরম জায়গায় পিকনিক বনভোজনে চড়ুই ভাতি করতে এসছে, এসে একজনকে পাওয়া যাচ্ছে না। এইবার যেহেতু বললাম আমি আগে, ওটা অনেকটা ভেতরে, এবং ওই জায়গাটা সেই সময় নাকি বেশ ট্রাইবাল, মানে এই সমস্ত সাঁওতাল এরকম ধরনের বেশ কিছু লোক বাস করত। এবার মুখে মুখে প্রচার হওয়াতে তারাও খোঁজাখুঁজি শুরু করেছে, এরাও খোঁজাখুঁজি শুরু করেছে, করে যে যেখানে পেরেছে চারিদিকে ছড়িয়ে গেছে, মানে ওই যেখানে আসল বনভোজনটা হচ্ছিল সেখান থেকে অনেক দূরে চলে গেছে। গিয়ে দেখছে কিছু একটা দল ভাগ ভাগ হয়ে যাওয়ার পরে কয়েকজন লোক শুনতে পেয়েছে কিছু লোক ওদিক থেকে দৌড়ে দৌড়ে আসছে, এসে বলছে কি হয়েছে, বলছে আপনারা, তখন এরাও বলেছে যে হ্যাঁ কি হয়েছে, বলছে আপনারা কি, বলছে হ্যাঁ আমাদের এরকম এসেছিলাম, এখানে একজনকে পিকনিকে এরকম কাউকে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরম ব্যাপার, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তখন ওরা বলছে আপনারা জানতো প্রায় আরো প্রায় হাফ মাইল বা 1 মাইল দূরে একটা কোনো জায়গায় ওই দিঘির পাড়েই কোনো একজনকে পাওয়া গেছে, ওরা এসে খবরটা দিচ্ছে। তখন এরা বলছে তাই, বলছে কিরকম, বলছে একজন এরম বয়সী এরম ভদ্রলোক, এরা একজন লোক গ্রামবাসীরা তুলেছে, এরম ব্যাপার, আপনারা যান শিগগিরই দেখুন তো আপনাদের তারা কিনা তার খুঁজছেন। এটা তো সব গেছে, গিয়ে দেখছে হ্যাঁ ওইখানে যে মানে এতে পড়ে আছে সেটা কিন্তু ওদেরই, ওই যাকে খুঁজছিল ওই বি ভদ্রলোক। এবারে তাকে দেখছে, তখনও পর্যন্ত ওই গ্রামবাসীরাই বুকে চাপ দিচ্ছে মুখের মধ্যে, ওরা না সব গ্রামের লোকরা জানে ডুবে গেলে কি করতে হয়, তারা নাকি বুকে পাম্প, তারপর মুখের মধ্যে নাকি মুখ দিয়ে একটা সাকশন সাক করে যাতে একটা এটা নিঃশ্বাসটা বার করা যায়, এরকম অনেক কিছু ওরা নাকি জানে গ্রামের লোকরা, কি ডুবে গেলে কি করতে হয়, ওরা করছে। তখন এরা সব গিয়ে তো ঝাঁপিয়ে পড়ে দেখেছে, তখন দেখেছে যে এনার প্রাণ আছে, বা তখন কিন্তু অচৈতন্য কিন্তু প্রাণ আছে, আর জল প্রচুর খেয়ে নিয়েছে বলে জলটাকে ওরা বার করে ততক্ষণে দিয়েছে, দিয়ে একটু তখনও সেন্স আছে, মানে আসেনি কিন্তু জ্ঞান আছে, মানে বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে।
তখন কি হলো, এরা সবাই সঙ্গে সঙ্গে ধরাধরি করে তখনকার দিনে মানে ওই যে ফ্যানগুলো থাকে তাতে করে সদর বলে ওদের ওখানে যে হসপিটাল ছিল, তৎকালীন দিনে হসপিটালও তো খুব একটা উন্নত মানে অত নয় যেখানে সেখানে নার্সিংহোম পাওয়া যাবে এখনকার মতো, সেরকমও ছিল না। যাই হোক কোনো একটা জায়গায় ওখান থেকে সদরে কোনো এক জায়গায় হসপিটালে তখনকার দিনে স্বাস্থ্য কেন্দ্র আর যে ছিল সেখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ভদ্রলোককে ভর্তি করে শুশ্রূষা করার ব্যবস্থা করেছে। যাই হোক, সেদিনকার মতো তো ওই পিকনিক সব মাথায় উঠে গেল। এই হয়ে যেহেতু সারাদিন ওই ব্যাপারে সবাই চলে গেল, আর যারা যারা ছিল তারা সব ওই মনটা ভালো না কারণে ছেলে যা হয় গ্রামের লোকদের আর ভালো লাগেনি, সব ওই অবস্থায় উনুন টুনন সব নিভিয়ে জল টল দিয়ে বন্ধ করে যে মাটিতে করেছিল জিনিসপত্র নিয়ে তারা যে যার মতো বাড়ি চলে এসছে। সবারই একটা টেনশন। এইভাবে 2 দিন না 3 দিন ওই ভদ্রলোক ওখানে ওই যে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। তারপরে আস্তে আস্তে জ্ঞান আসে। মানে উনি যেহেতু সাঁতার জানতেন না, গ্রামের লোক হয়েও উনি একটা অদ্ভুত ব্যাপার, উনি সাঁতার জানতেন না কোনো কারণে। উনি যখন ডুবে যান, ডুবে গিয়ে প্রচুর জল খেয়ে ওই রকম, তারপর যখন মানে হাবুডুবু খেতে খেতে যাচ্ছিলেন মানে ভাসতে ভাসতে, তখনই কেউ ওই যে ওই মানে যে বললাম দিঘির পাড় দিয়ে কোনো লোক ওনাদের দেখতে পায়, গ্রামবাসীরাই তখন তাকে টেনে তোলে। গ্রামবাসীরা খুব সাহসী হয় এবং খুব উপকারও করে মানুষকে, নিজেদের এত দেখে না যে নিজেদের কি হবে না হবে, আগে ঝাঁপিয়ে পড়ে। তখন নাকি পড়তেও তাকে তুলেছে, তারপরে এই ঘটনা ঘটেছে। যাই হোক, এবার তো 3 দিন বাদে ওনাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাড়ি এনেছে। এবার বাড়ি আসার পরে এবার আসল ঘটনাটা জানতে পারা যাবে। তাকে সবাই জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছিল, তুমি জলে পড়ে গেলে কি করে, তুমি তো গেছিলে জল আনতে, বা তুমি ডাকোনি কেন? তার মাঝখানে একটা কথা বলি, ভুলে গেছি বলতে। আমি আগে বললাম না যে বাচ্চাগুলো খেলছিল, যারা এই সমস্ত কিছু বাচ্চা খেলতে যাচ্ছে, কিছু লোক তাস খেলছে বলছিলাম না, যখন উনি এরকম পড়ে যান, যখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু সবাই বলছে কোথায় কোথায়, কয়েকটা বাচ্চা মানে 10-12 বছর 13 বছর বাচ্চারা একদল খেলছিল, কিন্তু ভেতর দিকে চলে গেছিল ওই পুকুরের ওই দিঘিটার কাছাকাছি। তারা কিন্তু এসে বলেছিল যে আমরা না একটা চিৎকার পেয়েছি, জানো, একটা জোরে একটা চিৎকারের আওয়াজ পেয়েছি। তখন তারপরেই ওরা আরো কিন্তু খোঁজ করে জলটার ওখানে গিয়ে। এবারে যখন এই ঘটনাটা ওকে জিজ্ঞেস করা হয় তুমি কি করে পড়ে গেলে, তখনও বলে যে ও যখন জলটা আনতে যাচ্ছিল দুপুরবেলাতে, যখন ওই সময়টা, তখন ও নাকি জলের ঠিক কাছাকাছি নেবেছে, ওই ঘাটটার কাছে জল নেবে, এমন সময় কেউকে পিছন থেকে ডাকে, একটা মহিলা কণ্ঠস্বর ও শুনতে পায় পরিষ্কার, কেউকে ডাকে। ও সঙ্গে সঙ্গে, হঠাৎ করে মানুষ ডাকলে কি করে, ও এরম করে পিছন ঘুরে তাকায়, মানে পিছন পুরো বডিটাকে ঘুরিয়ে হাতে বালতি দুটো নিয়েই জাস্ট বডিটাকে টার্ন করে নিয়ে একদম ওর দিকে তাকায় যে কেন ডাকছে। ও বলছে আমার পরিষ্কার মনে আছে এখনো যে ওটা একটা মানে একটা কালো একটা ভদ্রমহিলার শাড়ি পরা অল্প বয়সী, সম্ভবত সেটা ওরা ওই সাঁওতাল বা ওই ধরনেরই কোনো ওখানকারই একটা লোকাল কোনো মহিলা হবে, ওই অঞ্চলে ঝাড়গ্রামে ওই অঞ্চলটার প্রত্যন্ত যে জায়গাটার কথা আমি বলছি। এবং সে ওনাকে নাকি ডেকেছে, এবং ডাকার পর উনি মুখটা ঘোরাতেই উনি বলছে আমার স্পষ্ট আমার এখনো কথাটা কানে বাজছে, উনি বলছে যে এখানে এসছিস মজা করতে, খাওয়া দাওয়া করবি, আর খেতে পারবি না, তোর আর খাওয়া জীবনেও হবে না, এবার তোকে আমি খাবো। এই কথাটা উনি বলেছিলেন, মানে এই ধরনের কথাগুলো উনি বলেছিলেন, সেটা ওনার কানে মানে ওই ভদ্রলোকের কানে এখনো বাজছে। আর যেই উনি এরকম ঘুরে ওনাকে দেখতে গেছেন, সঙ্গে সঙ্গে উনি বলছে কেউ ওনাকে কোমরের এই মানে কোমরের নিচের পোর্শনটা ধরে কেউ ওনাকে এমনভাবে হ্যাঁচকা টান মারে, উনি একদম জলের ধারে একদম জাস্ট কিনারাতে দাঁড়িয়েছিলেন, আর এমন টান মারে উনি পুরো উল্টে পড়ে যান, আর মানে একদম পুরো পিছন হয়ে উল্টে পড়ে যান। আর উল্টে পড়ে গিয়ে হাতের বালতি ফালতি সমস্ত কিছু সমেত উনি পড়েন, পড়ে গিয়ে সব কিছু না মানে হাতের বালতি ছিল সেটা জড়িয়ে, তারপরে পাটা কিভাবে উল্টে পুরো একদম মুখ থুবড়ে জলের মধ্যে পড়ে যান, মানে উল্টে গিয়ে একদম পুরো মানে মুখ থুবড়ে জলের মধ্যে চলে যান। আর তারপরে উনি যেহেতু সাঁতার জানতেন না, উনি সেকেন্ডের মধ্যে উনি বলছেন আমাকে যেন মনে হচ্ছে কে টেনে একদম ভেতর ডুবিয়ে দিচ্ছে, মানে আমি আর শরীরে কোনো আমার বলই নেই।
উনি এতটুকু ওনার মনে ছিল। তারপরে উনি বলছে আমি কিছুতে উঠতে পারছি না, যেন মনে হচ্ছে আমি ভাসতে গেলেও মনে হচ্ছে যেন আমাকে কে টেনে নামিয়ে দিচ্ছে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আর ওই মানে জলের মধ্যে আমি এখানে, আর আমি ওই যখন পড়ে যাই তখনই আমি জোর চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও বলে। আর ওই যে বাচ্চাগুলো বলেছিল আমি খুব চিৎকার শুনেছিলাম, তার মানে ওরা কিন্তু এই চিৎকারটাই শুনেছিল। এটা কিন্তু এরা বাকি লোকরা শুনে বুঝতে পারলো। উনি বলছিলেন যে ভদ্রলোককে যখন বাঁচানো, ভদ্রলোককে, উনি বলছিলেন যে আমাকে যখন এরকমভাবে জলে টেনে ফেলে দেওয়া হয়, উল্টে পড়ে যাই, তারপর যেন আমাকে মনে হয় আমায় কেউ একটা জাপটে ধরে আরো জলে নামিয়ে দিচ্ছে। আমি সাঁতার জানি বা না জানি, আমি যে মানুষের ডুবে গেলেও তো ছটফট ছটফট করে উঠবো বলে, সেটুকু আমি করতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার বডিটাকে তোলা। তারপর বলছে আমার কোনো মনে নেই, আমি যেন মনে হচ্ছে ক্রমশ আমি জলের নিচে নেমে যাচ্ছি, আর আমার মানে জল মানে আমার শরীরে ঢুকে আমার শরীর আরো ভারী হয়ে যাচ্ছে। তারপর কোনো আমার জ্ঞান নেই। এইবার তার পরবর্তীকালে ঘটনা সবাই জানে যে ওখানে গিয়ে তাকে পেয়েছিল ভাসতে ভাসতে, কিন্তু তখন উনি শেষ মানে নিঃশ্বাসটা তখন ওনার বেরোয়নি, তখন ওনার শ্বাস প্রশ্বাস চলছিল। যাই হোক, তখন ওনাকে বলা হলো এই ঘটনাটা, উনি যখন বললেন তখন এই গ্রামের লোকরা সকলে মিলে আবার সেইখানে যায়, মানে যেখানে এই ঘটনাটা ঘটেছিল, যে প্রত্যন্ত যে বললাম অনেক দূর ছিল ঝাড়গ্রাম থেকে সেই জায়গাটা, সেই পিকনিক স্পটের কাছে ওই যে গ্রামবাসীরা ওনাকে পেয়েছিলেন সেখানে যায়। গিয়ে এই ঘটনাটা বলে যে আচ্ছা আপনারা জানেন ওনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন যে বাঁচানো হলো সেটা কিভাবে হলো? ওরা বলেছে কিভাবে হলো? তখন এনারা সব বলে ঘটনাটা যে এইভাবে। শুনে ওইখানকার যারা আরো লোক আছে গ্রামবাসীরা এবং যে সমস্ত মানে বয়োজ্যেষ্ঠ মানুষরাও ছিলেন ওখানে, তাদের কাছ থেকেও এনারা জানতে পারেন যে ওইখানে সেই সময় মানে এই ঘটনাটা যে দাদা আমায় বললেন আজ থেকে প্রায় 25 বছর আগে, যে ঘটনাটা বললাম 25 বা 24-22 বছর আগেকার, তার থেকেও আর 4-5 বছর ব্যাক মানে 3-4 বছর ব্যাকে ওই অঞ্চলে কলকাতা থেকে, তখনকার দিনেও কলকাতা থেকে মানে কলকাতার কোথাও জানি না, কলকাতা থেকে কোনো একটা পিকনিক করার জন্য একদল লোক ওখানে কোনো একটা মানে আত্মীয় স্বজন বা বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে তারা কয়েকজন, খুব বড় বেশি লোক নয়, মানে নিজেদের ইচ্ছা মতোই এরকম একটা করে ভেবে মানে 10-15 জন লোক কলকাতা থেকে তারা গেছিল আর কি। গিয়ে একদিন রাত্রে কারোর বাড়িতে, বন্ধুর বাড়ি থেকে তাদের সঙ্গে ওই জায়গাটা যেখানে এনারা পিকনিক করতে গেছিলেন ওইখানটাতেই ওরা একটা এই মজা করে পিকনিক করুক বা যাই করুক কিছু একটা করো বলে ওরা ওখানে গেছিল। ওই একটা ছেলেদের পুরো দল গেছিল। যাওয়ার পরে কোনো কারণে এই 2-3টে ছেলে সেখান থেকে মিলে কোনোভাবে একটা মহিলার সঙ্গে কোনো একটা খারাপ ব্যবহার হয় এই ধরনের, ওখানকার এই মানে একটা এই ট্রাইবাল মহিলার সঙ্গে ওরা কোনো একটা খারাপ ব্যবহার করে, মানে কোনো খারাপ একটা আচরণ করে। সেই আচরণটা যেহেতু এই ট্রাইবাল লেডিটা না প্রচণ্ড একটা রাগী হয়, এবং তারা যদি এই ধরনের কোনো একটা খারাপ আচরণ দেখে কারোর থেকে, তখন তারা কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে যায়, এবং তারা যদি খবর দেয় তাদের গ্রামের পুরুষরা চলে আসে, তাহলে এরা জানে যে আমরা আর বেঁচে কলকাতাদের কেন কোথাও ফিরতে পারবো না, এরাই আমাকে এখানে মেরে ফেলে দেবে। তখন এরা ভয় পেয়ে ওই ভদ্রমহিলা যখন এদের সঙ্গে প্রতিবাদ করে যে আমি যাচ্ছি আমার গ্রামে, দেখো তোমাদের কি করব, তখন নাকি তারা এই মানে লোকগুলো মানে যারা ওরা এসছে ছেলেগুলো, তারা কি করে ভদ্রমহিলার মুখে ওই কাপড় বেঁধে দিয়ে আর হাত বেঁধে দিয়ে জলে ধাক্কা মেরে ফেলে দেয়, ওই জায়গাটা ধাক্কা মেরে ফেলে দেয়। তার 2 দিন বা কদিন বাদে নাকি ওই দেহটা ভেসে ওঠে আর কি। তখন জানতে পারা যায় যে এখানে মানে ওরাকে এইভাবে ফেলে দেওয়া হয়েছিল। আর সব থেকে বড় কথা, সেই সময় নাকি এটা নিয়ে একটা অনেক জানাজানিও হয়েছিল যে একদল লোক এসে এরকমভাবে মানে কলকাতা বা কোনো জায়গা থেকে এরকম এসে ওখানে এরকম ধরনের মহিলার উপর অত্যাচার করে, তারা অত্যাচারে এই মহিলাটাকে খুন করা হয়েছে। এই ঘটনাটার পর থেকে ওইখানে ওই অঞ্চলটাতে নাকি মানে যখনই সন্ধ্যের পরে, এমনিতে ওইটা হচ্ছে পুরো ধানি জমি ছিল, আমি আগেই বলেছি, ওখানে চাষাবাদ হতো এবং কিছু মানুষের যাতায়াত ছিল, কিন্তু ওখানকার লোকেদের খুব একটা দূরের লোক ওখানে আসতো না, কারণ ওটা কিন্তু একদম ইন্টেরিয়ার ভেতর দিকে, ওখানে যাওয়ার মানুষের প্রয়োজন পড়তো না। কিন্তু যারা ওখানে যেত সেইখানে সন্ধে হয়ে গেলে বা দুপুরবেলা একদম মানে 2-2-2:30 সময় ফাঁকা থাকতো, তখন কিন্তু অনেকেই ওখানে বিভিন্ন রকমের এই মহিলার
অত্যাচার দেখেছে। এবং সেটা যেহেতু মৃত্যুর 1 বছর 2 বছর সবাই মনে করতো বোধহয় ওই মহিলা যিনি তাকে ওইভাবে মেরে ফেলা হয়েছিল শোনা গেছিল, সেই মহিলার আত্মাটাই কিন্তু ওদের কোনো পুরুষ মানুষকে সহ্য করতে পারে না। পুরুষ মানুষ ওখানে গেলেই সন্ধ্যের পর রাত্রে, বা রাতে তো কেউ যাই না, সন্ধ্যের পর আর দুপুরবেলা হলে তাদের নাকি উনি মানে মেরে ফেলারও চেষ্টা করতেন, এবং নাকি কয়েকটা অ্যাক্সিডেন্টও ঘটে কেউ মারাও গেছেন ওখানে। তারপর থেকে ওই অঞ্চলটাতে কেউ সচরাচর প্রয়োজন ছাড়া যাতায়াত করতো না, ইভেন দিনের বেলা একসঙ্গে লোক যেত। তারপরে যেহেতু আর 2 বছর ধরে 3 বছর ধরে ওখানটা সেরকম কোনো দরকার বা ধান চাষ ছাড়া, ধানি জমি ধান চাষের সময় ছাড়া ওখানে দিনের বেলা ছাড়া কেউ যেত না, সেই কারণে কোনো উৎপাত কেউ উপদ্রব পায়নি বলে আর কেউ কিছু বলেনি। কিন্তু তারপর যখন আবার এই দাদাদের যে পিকনিকের ঘটনাটা ঘটলো, এই মানে ওই ঘটনার 3-4 বছর বা 5 বছরের মধ্যে, তখন এই দাদাদের এই ঘটনাটা শোনার পর থেকে নাকি ওই অঞ্চলে পিকনিক করা বা সমস্ত এইগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে মানে 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 প্রশাসন বা ওসব কিছু না, গ্রামের লোকরাই ওই জায়গাটায় যাওয়া একদম ছেড়ে দিয়েছিল। ওরা মনে করতো যে ওই যে মহিলাটাকে মেরে ফেলা হয়েছিল তার আত্মা এখনো কোনো পুরুষ মানুষকে সহ্য করতে পারে না। পুরুষ মানুষকে যদি ওরা একা পায়, সন্ধে হোক দুপুর হোক, তাকে মারার চেষ্টা করে। কিন্তু এই যে ভদ্রলোক যার কথা বলছিলাম, এই দাদার গেছিলেন পিকনিকে, এই দাদার অসম্ভব ভাগ্য ভালো ছিল যে তার কিন্তু মৃত্যু হয়নি, মৃত্যু মুখ থেকে উনি ফিরে এসেছিলেন। এইটা জানার পর থেকে তারপরে ওইখানের কি বহু বছর ওখানে নাকি কেউ যেত না। ওই ধান চাষটা যে অবধি হতো সেই অবধি লোক দিনে দিনে যেত, চাষাবাদ করতো, কাটার সময় দিনে দিনে যেত, চলে আসতো। ওখানে কেউ যেত না ওই দিঘির ওই পারে ওই অঞ্চলটাতে। তার পরবর্তীকালে কি হয়েছে এখন দাদাও যেহেতু চলে এসছেন, তিনি আর জানেন না বা কিছু, হয়তো এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন মানে মানুষের এত মানে মানুষজন এত বেড়ে গেছে, ভূত সব তাদের দেখে পালিয়ে গেছে। আশা করি এখন সেটাই হয়েছে বা হতো বাধ্য আর কি, কারণ এখন আর সেই জায়গা কোথায় পাওয়া যাবে। তা যাই হোক, দাদা বলেছিলেন যে সেই সময় কিন্তু এই ঘটনাটা, পিকনিকের যে একটা আনন্দ, সেই আনন্দটা সম্পূর্ণ নিরানন্দে তৈরি হয়েছিল একটা আত্মার জন্য, একটা মানে একটা অতৃপ্ত আত্মা জন্য সমস্ত ঘটনাটা ভণ্ডুল হয়ে গেছিল। এটা তার নিজের জানা ঘটনা, তিনি জেনেছেন, তিনি জানেন, আর দাদার ওই বন্ধু থেকে উনি জানতে পেরেছেন। তা এটা আমার একটা অদ্ভুত লেগেছিল। এবং শীতকাল পিকনিক, আমরা যখন বিভিন্ন পিকনিক করি তখন এখন কিন্তু পিকনিক করতে গেলেই আমাদের মনে পড়বে এইসব জায়গায় গেলে যে বাবা এরকম জায়গায় তাহলে আর ফাঁকা জায়গায় যাবো না, হয়তো মনে পড়বে। সেই কারণে আমি মনে হলো এটা আমার বলার দরকার, একটা অদ্ভুত ঘটনা আমার লেগেছিল, আমি বললাম। আচ্ছা, আপনাদের কেমন লাগলো? আমি কিন্তু এতক্ষণ কোনো দেখিনি কমেন্ট সেকশনটা, কারণ নাহলে আমি বলতে পারবো না। মধুমিতাতে বলছেন কি শোচনীয় পরিস্থিতি, সত্যি কথাই খুব শোচনীয় ঘটনা। আচ্ছা, খুব মর্মান্তিক ঘটনা বলছে তৃষা, হ্যাঁ সত্যি। আচ্ছা, বজ্জাত ভূতনি, এখন বজ্জাত ভূতনি মানে এই আত্মাগুলো আমি শুনেছি যে, আমাকে কালকেও একজন বলছিলেন যে আত্মা দুরকম হয়, ভালো খারাপ সবাই আমরা জানি। কিছু আত্মা আছে নাকি শুনেছি এখনো আজও পর্যন্ত যে আত্মাটা মানে আত্মার বিনাশ হয় না, মানে কখনো কখনো সে প্রতিশোধ স্পৃহা নেওয়ার জন্য ভীষণ ক্ষিপ্র হয়ে ওঠে, আবার কখনো কখনো দেখা যায়। আর যার জন্য আমি শুনেছি নাকি যে শ্রাদ্ধ শান্তি এগুলো কেন করা হয়, বাৎসরিক এগুলো কেন করা হয়, এগুলো আত্মাকে শান্তি দেওয়ার জন্যই করা হয়। এই যে ভাত সরা দেওয়া হয় কেন, তার আত্মার তৃপ্তি, যে তুমি ইহলোক ত্যাগ করো, তুমি যেখানে যে লোকেই থাকো না কেন তুমি তৃপ্ত হয়ে যাও। আশা করি এই সমস্ত ঘটনাগুলো ওই মহিলার ক্ষেত্রে হয়তো ঘটেনি, বা জানি না তাদের তাদের রিচুয়ালস অনুযায়ী কি হয়েছিল আমি বলতে পারবো না। যাই হোক, সেই আত্মাটার কিন্তু মনে হয় বিনাশ হয়নি, যার জন্যই এই এত কিছু একটা লণ্ডভণ্ড কাণ্ড ঘটেছিল আর কি। তা আমার ঘটনাটা অদ্ভুত লেগেছিল, আপনাদের বলেছি। বেশ ভালো লাগলো। টাচি অমৃতা বলছে স্যাড ইনসিডেন্ট বলছে অঙ্কিতা। আচ্ছা, যাই হোক, এটা তো ঘটনা তো এরকমই। এবার আমি বলছি নেক্সট 10:30 বাজে, আমি নেক্সট ঘটনায় চলে যাই, হ্যাঁ, নাহলে আবার বলতে পারবো না, ঘটনাটা বেশ বড় ছিল। আচ্ছা, এবার একটা ঘটনা বলবো, মানে এটাও একটা অদ্ভুত একটা ঘটনা।
মানে এটাও কিন্তু একটা প্রতিহিংস। অরিজিৎ মজুমদার বলছে দারুণ। হ্যাঁ, আমার তো বেশ সেটা অদ্ভুত লেগেছিল, জানেন তো ঘটনাগুলো। আত্মা তো এরম ধরনের ঘটে। তবে এটাও ঠিক কথা যে আত্মা যে অনেক কিছু করতে পারে, তার আমি জ্বলন্ত দৃষ্টান্ত আমি দেখেছি। এই দিন 15-10 আগেও একটা ঘটনা আমি জেনেছি, আমার চাক্ষুষ জানা ঘটনা, কিন্তু সেটা আমি বলতে পারছি না, কারণ বলবো না। ভীষণ মর্মান্তিক প্যাথেটিক ঘটনা। কিন্তু আত্মা আছে এবং তার যে একটা সমস্যা তৈরি করে, এটা আমি একদম 100% আমি জানি। আমি ঘটনাটা নিজে থেকে বলবো না বলে আমি ঘটনাটা বলছি না, কিন্তু এটা এটা আছে। আমার এতদিন হয়তো উপলব্ধি আমার ছিল না, বা আমি সবার কাছে শুনতাম, বলতাম, কিন্তু এবার আমি নিজের চাক্ষুষ একটা ঘটনা জেনেছি, দেখেছি বলে আমি বুঝতে পারছি, আমি মানি যে এগুলো আছে, কখনো কোথাও ঘটে বা ঘটতে পারে, বা এখনো হয়তো ঘটে। আচ্ছা, যেটা বলছিলাম, বলো এখন। না দিদি, মধুমিতাদি, ওটা আমি বলবো না, কারণ এটা আমার একটা ভীষণ পরিচিত একজনের জানা ঘটনা, এটা আমার বলতে ভালো লাগছে না। আমি এই ঘটনাটা এইভাবে ওপেনলি বলতে পারবো না, কারণ তারা যাদের বাড়িতে ঘটেছে রিসেন্ট ঘটনা, যেহেতু তারা সত্যি খুব এখন একটা মর্মান্তিক ঘটনা, তাদের মনে এটা আছে, তারা এগুলো শোনে, জানে, আমি এগুলো বলি, ওই জন্য সেটা আমি এখন কিছুতেই বলতে পারবো না দিদি। মানে কিন্তু ভীষণ প্যাথেটিক, যদি আমি পার্সোনালি ছাড়া কাউকে আমি এই ওপেনভাবে আমি কথাটা বলবো না। আমি ঘটনাটা বলেওছি এক দিদিকে, বলেছি ঘটনাটা, যে শুনবে সে জানতে পারবে, আমার কাছের লোকরা তো জানেই ঘটনাটা। আচ্ছা, যেটা বলছিলাম, যে এই যে ঘটনাটা এখন বলবো না, এটা মানে আমরা যে বলি না যে শাশুড়ি ফ্যামিলি নিয়ে যে একটা ফ্যামিলি ম্যাটার হয়, শাশুড়ি বৌমা ননদ নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলো প্রতিরোধ স্পৃহা যেটা মানুষের মধ্যে থাকে, সেটা তো জীবিত অবস্থাতেই আমরা দেখি, যে এই ওকে ক্ষতি করছে, ওকে ক্ষতি করছে। আমরা মাঝে মাঝে ভাবি, বলিও, অনেক সময় হয়তো ভাবি, আলোচনাও করি, যে আচ্ছা, জীবিত অবস্থায় যখন তাকে এত কেউ ক্ষতি করছে, বা তাকে বিরক্ত করেছে, বা তাকে অতিষ্ঠ করে মেরেছে, কিন্তু আর মৃত্যুর পরে কই, সে তো প্রতিশোধ নিতে পারছে না, সে তো প্রতিশোধ নিল না। কেন নিল না? এটা কি হয়? কিন্তু এটাও হয়। তারই একটা ঘটনা আজকে আমি বলবো, সেটা আমি শুনেছি। আমরা অনেক সময় বলি হয়তো, যে ওকে যে এইভাবে এত তাকে খুন করলো, কই সে তো কোনো প্রতিশোধ নিল না, সে তো দিব্যি এখন বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি করে হলো? কিন্তু হ্যাঁ, সেটাও হয়। সেটা আমি একটা ঘটনা থেকে জানতে পেরেছি, সেই ঘটনাটা আমি এখন জানাবো। এই যে আমাকে বললো এই কাকিমা, এই কাকিমাটার মানে এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের ঘটনা, ঠিক আছে? এইটা কিন্তু বাংলাদেশের বরিশাল বলে একটা জায়গা আছে, সেখানে বরিশালের একটা মানে একটা জায়গা আছে, বরিশালই মেন জায়গাটা, সেখানকার একটা ঘটনা। এই কাকিমা যখন ছোট ছিলেন, বহু বছরই আগে ঘটনা, ন্যাচারালি তো হবেই, কারণ তার এখন অনেক বয়স হয়ে গেছে। তার ছোটবেলায়, যিনি বলেছেন, তার ছোটবেলায় হচ্ছে বরিশালের উনিরা থাকতেন। তারপর তো দেশ ভাগ হয়ে তারা এখানে চলে এসছেন, তার পরবর্তীকালে তাদের এখানে বিয়ে হয়েছে, সে তো তাদের এখন বয়স হয়েছে, মানে বোঝা যাচ্ছে কতদিনকার ঘটনা। যখন উনি ছোট ছিলেন, সেই সময় ওনার প্রতিবেশী একজন বাড়িতে উনি খুব যাতায়াত করতেন। ছোটবেলা যেমন হয় না, বাচ্চারা দৌড়াদৌড়ি করে এর বাড়ি ওর বাড়ি যায়, পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, এরকম যেতেন। এবারে সেখানে যাওয়ার সময় উনি সেই যেতে যেতে পাশাপাশি পরিচিত একটা বাড়িতে, তাকে আবার এই কাকিমা ছোট ছিলেন তখন, তাকে আবার জেঠি জেঠি বলতো সেই বাড়িতে। এবারে সেই বাড়িতে যেতে তখন উনি এতটা ছোট ছিলেন, তার তবু এখন কিন্তু ঘটনাগুলো এখনো তার জানা, মনে আছে ঘটনাটা। তখন তিনিই বলছেন, আমি তখন ভীষণ ছোট ফ্রক পরি, তোমার কবেকার ঘটনা। এবার এই যে বাড়িটার মধ্যে যে জেঠি জেঠি বলতো, সেই জেঠি মানে তিনি তখন সেই সময় বয়স্ক মানুষ, তিনি তার 2 ছেলে 1 মেয়ে থাকতেন ওই বাড়িতে। ওই ভদ্র মানে জেঠু মারা গেছিলেন, তখন জেঠু ছিলেন না। আর ওই জেঠির যে ছেলে, ছোট ছেলে, বড় ছেলে থাকতো, মানে ওনারা তো বরিশালে থাকতো, আর উনি মানে ঢাকা বা কোনো একটা জায়গা, ওখানেই কোনো একটা শহর অঞ্চলে তখন সেই সময় উনি চাকরি করতেন, বড় ছেলে। আর এটা ছোট ছেলেকে নিয়ে উনি ওখানে থাকতেন, ওই গ্রামে, মানে ওনাদের ওই গ্রামে থাকতেন। এই ছোট ছেলে, তারপরে ছোট ছেলে আস্তে আস্তে সেই সময় ছেলের বিয়ে হয়, পাড়ায় অনেক লোকজন, তারা বেশ ভালো ফ্যামিলি ছেলে, বর্ধিষ্ণু ফ্যামিলি ছিলেন, কিন্তু থাকতেন হচ্ছে ওই ছেলেকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে, আর ওনার এক মেয়েকে নিয়ে থাকতেন। তখন তার মেয়েটার
বিয়ে হয়নি, আর ছেলেরও তখন বিয়ে হয়নি। তারপর আস্তে আস্তে ওই কাকি বলছেন যে একটা সময় ছেলের বিয়ে দেন, তখন মেয়ের বিয়ে হয়নি। আর তখনকার দিনে তো অল্প অল্প বয়সে বিয়েটা হতো, মোটামুটি 22-24 বছর বয়সে ছেলের উনি বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ে দিয়ে আসার পর বেশ কিছুদিন ভালো কাটলো ফ্যামিলি সংসার। ওই মানে উনি কাকিমা বলছেন জেঠিদের সংসারে কোনো অশান্তি ছিল না, খুব সুন্দর কাটতো। ইনিও তো ছোট ছিলেন, ইনিও যেতেন। তারপরে হঠাৎ এই যে জেঠির যে ছোট ছেলের কথা বলছি, যার বিয়ে দিয়েছিলেন, উনি মানে কোনো একটা জায়গাতে আর কি, যেখানে ওনার মানে একটা মানে ব্যবসার খাতিরেই উনি যেখানে যেতেন, প্রতিদিন যেখানে যাতায়াত করতেন, সেখান থেকে ওনার ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যেত। দুপুরে বেরোতেন, আসতে সন্ধে হয়ে যেত। আর তৎকালীন সময়েও গ্রাম বাংলাদেশ জলা জমি জায়গা, জল জমির জায়গা, চারিদিকে জল ওখানে। এবং সেই বাংলাদেশে যখন মানে ওই যে জায়গা থেকে যখন উনি আসছিলেন, মানে একদিন সন্ধেবেলা আসতে গিয়ে দেখছে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ছেলে ফিরছে না। তখন ওনারা খোঁজ ফিরছে না কেন, আসে সন্ধে হয়ে, তখনকার দিনে তো আলো ফালো ছিল না, যে যার মতো হ্যাচাক ফ্যাচাক নিয়ে লাইট ফাইট হ্যারিকেন টর্চ নিয়ে চারদিকে খুঁজছে। কেউ কোথাও ওনাকে পাওয়া যাচ্ছে না, যে কেন, এখান থেকে উনি বেরিয়েছেন, ওনার যেখান থেকে উনি আসতেন কাজ সেরে, সেখানেও বলেছে হ্যাঁ অনেকক্ষণ বেরিয়ে গেছে, মানে সন্ধে হওয়ার আগে আগেই বেরিয়ে গেছে। হেঁটে আস্তে আস্তে খুব বেশি হলে 6টা 6:30টার মধ্যে চলে আসে। সেই সারাত্রি ওনাকে খুঁজে পাওয়া গেল না। পরের দিন সকালবেলাও পুরো খোঁজ অঞ্চলটা, দেখা গেল একটা জায়গায় যেখানে উনি আসেন তার একটা জায়গায় উনি পড়ে আছেন। ওনাকে বিষধর কোনো সাপ কেটেছিল, সাপে কামড়েছিল। আর এমনই একটা সাপে কামড়েছিল যে উনি নিজে চেষ্টা করেছিলেন, নিজের যে কাপড় পরতেন, কি ধুতি পরতেন উনি, নাকি সেই ধুতির পাটটাকে ছিঁড়ে উনি চেষ্টা করেছিলেন 2-4টে পায়ের নিয়ম আছে নাকি, যেখানে কাটে সাপ তার আগে জোরে বাঁধতে হয়, তাহলে কিছুটা বিষ নেবে যায়। উনি চেষ্টা করেছিলেন, যদি ওনার যন্ত্রণা এত হয়েছিল, নিজের কাপড় ছিঁড়ে উনি পায়ে 2-3টে বেঁধেছিলেন, যাতে অন্তত উনি বাড়ি অবধি পৌঁছতে পারেন। কিন্তু কোনো কারণে যেখান থেকেই উনি বাঁধুন না, মানে সাপটা কামড়াক না কেন, যেখানে উনি পড়েছিলেন সেইখান অবধি এসে আর বাড়ি পৌঁছানোর মতো ওনার ক্ষমতা হয়নি। এমনই কোনো বিষধর সাপ ওনাকে কেটেছিল। যাই হোক, বডি তো পরের দিন পাওয়া গেল। এইবারে সেই মানে দাদাকে, মানে ওই যে ছোট, মানে উনি ওনাদের যার জেঠি বলতো, তার ছোট ছেলেকে বাড়িতে যখন নিয়ে আসে, যা হবার সেটা তো ভাবা যায় না। ছেলে মারা গেছে, তার তখন সবাই বিয়ে হয়েছে না, বা তার হয়তো বছর 2 আগে বিয়ে হয়েছে, তখন সবে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা ছেলে হয়েছে। বাচ্চাটার বয়স তখন হয়তো বছরখানেক, কি হয়তো 1 বছর কয়েক মাস হয়েছে, বা বছরখানেক হয়নি, এরকম মানে বছরখানেকের মধ্যে 1-2 মাস আগে পিছে হবে, এরকম বাচ্চাটার বয়স। তাহলে কত ছোট, তার বউটাও কত ছোট। সে যা হওয়ার, বাড়িতে তো অসম্ভব কান্নাকাটি পড়ে গেল ওই নিয়ে। তারপর তো মানে ডাক্তার, মানে ওঝা ফোঝা তো ডেকে কোনো, তখনকার দিনে তো যা ছিল, তবুও একবার ওই সাপে কাটলে যারা আসে তারা একবার এসেছিল, দেখেছিল। করানি, বোঝাই গেছে শরীর টরীর পুরো নীল হয়ে গেছে। তখন কোথায় গিয়ে সেই কার্বলিক মানে অ্যাসিড ফ্যাসিড কী সব দেয়, সেসব দিয়ে টিয়ে নাকি করে, অনেকে বলেছিল ভেলায় করে ভাসার বা মুক্ত, তখন কেউ বলেছে না, যেমন করা হয় তবে সৎকার করার ব্যবস্থা করা হয়েছে, করে দিয়েছে। এইবারে যেটা আসল তারপরে ঘটনা যা হয়, তখন মানে এখনকার থেকে এতদিন আগে এখনো আছে এই সমস্ত পুরোনো দিনের কিছু ভাবভঙ্গি নিয়ে কিছু মানুষ এখনো থাকেন। ওই মানে তার কিছুদিন বাদে থেকেই, মানে এই ঘটনার পরে, কাজ টাজ মিটে যাওয়ার পরে, ওই শাশুড়ি মায়ের একটা শুরু হলো। শাশুড়ি মা এবং ননদ সবাই মিলে বলতে শুরু করলো, পাড়া প্রতিবেশী বা কারোর কিছু লোক থাকে না, তাদেরকে মানে ইন্ধন যোগায়, যে এই বৌমাটি খারাপ, এই বৌমাটি অপয়া, এই বৌমাটি হচ্ছে অলক্ষণে, এই সমস্ত কথাবার্তা ওনাদের বলা। এবং ওনারাও কনস্ট্যান্ট এই কথাটা বৌমাকে বলে যেত, যে তোমার জন্যই আজকে আমার এই পরিণতি, তোমার জন্যই আমার ছেলেটা মরে গেছে, তুমি আমার ছেলেটাকে খেয়েছো, এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে যেত।
এবং সেই সময় নাকি এই যে যে কাকি যিনি জানেন ঘটনাটা বলেছেন, তিনি তখন খুব ছোট। তিনি বলছেন তার বাড়িতে, তার বাড়ির বাবা মাদের কাছেও নাকি, কাকিদের কাছে এসে নাকি ওই বৌমাটি এসে খুব কান্নাকাটি করতো, বলতো যে আমার আর বাঁচতে ভাল লাগে না, আমাকে সব সময়। এবং নাকি ওই শাশুড়ি এমনও বলে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি চলে যাও বাড়ি থেকে, তুমি যেখানে তোমাকে রাখবো না, তুমি থাকলে আমার নাতিও মরে যাবে, আমার নাতিও মানে বাঁচবে না, এ আমার একটা মাত্র বংশধর, এ বাঁচবে না। এরকম সমস্ত আজে বাজে কথাবার্তা মাতে মেয়েতে মিলে বলতো। কিন্তু বাচ্চা, ওইটুকুনি বাচ্চাকে নিয়ে কোথায় যাবে? আর তখনকার দিনে গ্রামের একটা মানে মাথায় চিন্তা ভাবনা ছিল এরমভাবে কিছু হলে বাপের বাড়ি চলে যাওয়া, বা তারাও নিয়ে যাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা ছিল, বা যেত না। তবুও ও বলেছিল যে ঠিক আছে, আমি চলে যাব, আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাব। কিন্তু এনারা বলেছিলেন না, বাচ্চাকে দেব না, তুমি চলে যাও, বাচ্চা থাকবে আমাদের কাছে। সেটা কখনো সম্ভব, কোনো মা পারে না। একটা মা একটা ছোট্ট শিশুকে ফেলে সে চলে যাবে, সে কখনো পারে না। সে বলছে না, আমি যাব না। সে অত্যাধিক মানে শাশুড়ির থেকে, ননদের থেকে লাঞ্ছনা সহ্য করেও সে থেকে গেছিল ওইখানে, মানে ওই বাড়িতে। কিন্তু কিছুদিন থাকার পরে, মানে বছর খানেকও যায়নি, হয়তো 7-8 মাসে, মানে কিছুদিন যাওয়ার পরে এত অত্যাচারিত হতে শুরু করলো সেই বৌমাটি, একটা সময় সে আর পারল না নিজেকে সামলে রাখতে। একদিন সকালবেলা বাচ্চারা খুব কাঁদছে, সকালবেলা, সকাল হয়ে গেছে, বাচ্চা কাঁদছে, যে ঘরে ওরা থাকতেন সেই ঘরে কাঁদছে। তখন শাশুড়ি, ননদ, পাশের ঘরে যারা শুয়ে আছে, ওরা বলছে কি হলো, এখনো বাচ্চাটা কাঁদছে, দরজাটা খুলছে না কেন? দরজাটা এরা পাড়ার লোকজনকে নিয়ে দরজাটা ভেঙে দেখে, গ্রামে যতই ওনারা বর্ধিষ্ণু হোক না কেন, বাড়িটা কিন্তু ছিল ওদের উপরে মানে চালা করা, মানে ওই বাঁশ দিয়ে ওপরটা করা ছিল, মানে দেওয়াল করা কিন্তু চালা করা আর কি, মানে ওপরে কাঠপাট দিয়ে চালা করা ছিল। দেখছে ছেলেটা খাটে ঘুমাচ্ছে, আর বাচ্চা মানে কাঁদছে, চিৎকার করছে, আর ওই ওনার ছেলের বৌমা গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলছে। এইটা দেখার পরে যা হয়, পাড়া প্রতিবেশী সবাই, এবং এই যে কাকিমা যিনি বাচ্চা ছিলেন, তিনি বলছে আমাদেরকে, আমার বাড়ির লোকরা যেতে দেয়নি না, ওই দৃশ্য দেখলে ন্যাচারালি তারা ভয় পাবে বলে যেতে দেয়নি। কিন্তু ওনারা শুনেছেন ওনার মাদের কাছ থেকে যে সবাই গিয়ে, পাড়ার লোক ওখানে গিয়ে দেখতে গেছে, দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে লোক এসছে দেখতে। তখন এই শাশুড়ি মা যিনি, তিনি তো লোকে আর কি দেখানো কান্না কাটি, মানে শোক প্রকাশ করছেন যে ইস চলে গেল আমার বৌমা, এরকম আমার ছেলে চলে গেল, বউ চলে গেল। কিন্তু যারা জানতো ঘটনাটা, তারা বুঝতে পেরেছিল, যেমন এই কাকিমা যার কথা বলছি, তার বাড়ির লোকরা তো পুরো বুঝে গেছিল যে উনি তো মনে মনে ভীষণ খুশি হয়েছেন, তার অত্যাচারেই কিন্তু বউটা আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যদি আজকের দিন হতো তাহলে হয়তো নন বেলেবল 498 কেসে তাদেরকে যাবজ্জীবন, বা না হলেও 3 মাস তো 90 ডেজ তো পুরো তাকে জেল খাটতেই হতো, তার বাপের বাড়ি থেকে করতো, বা কমন জিনিস এগুলো। কিন্তু তখনকার দিনে এসব ছিল না। তখনকার দিনে এত একে বাংলাদেশ, তারপরে কোর্ট কাচারি কেস, এই সমস্ত ব্যাপারগুলো তো ভাবাই যায় না, মানে অনেক ঊর্ধ্বে ছিল এগুলো। তখন নাকি ওনার এই মানে বৌমার বাপের বাড়ির লোকরা এসেও ছিল, ভাই টাইটা এসেছিল বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। মা নেই, কে দেখবে? এনারা তখনও দেয়নি, না ওকে আমরা মানুষ করব। যাই হোক, হলো, চলে গেল। ও তারপর তো পাড়ার লোকরা, কিছু লোক জানতো যে উনি খুশি হয়েছেন, তার অত্যাচারে গেছে, কিছু লোক জানতো, বললাম না, কিছু লোক ওনাকে ইন্ধন দিত যে হ্যাঁ হ্যাঁ বৌমা, অপয়া বৌমা, এই সমস্ত, তাদের কিছু লোক জানতো, ওনার ঘরে সাপোর্ট করতো, ঠিক আছে এরকম ব্যাপারটা, কিছু না চাপাচাপি করতো। এইবার বলছে কিছুদিন গেল, প্রায় 7-8 মাস, বা 5-6 মাস, আরো 7-8 মাস কেটে গেল। এবার কি হলো, ওনার বাচ্চাটা আস্তে আস্তে এরাই দেখাশোনা করছে, মানে মাতে মিলে আর ননদে মিলে দেখাশোনা করছে। এর মাঝখানে একটা ব্যাপার কিছুদিন হলো লক্ষ্য করেছিল ওরা। একদিন ভদ্রমহিলা কি হলো, স্নান করতে গেছেন, ওদের যেখানে তখনকার দিনে বাথরুম যেটা থাকতো, মানে ওয়াশরুমটা আর ঘর থেকে কিন্তু অনেকটা দূর, উঠোন পেরিয়ে ওয়াশরুম থাকতো, আমাদের মতো এখন অ্যাটাচ তো নয়, উঠোন পেরিয়ে। এবারে উনি ওয়াশরুমে গেছেন, মানে চান টান করছেন, আর বাচ্চাটাকে খাইয়ে রেখে গেছে।
এইবারে উনি শুনছেন বাথরুম থেকে ভীষণ বাচ্চাটা কাঁদছে। কেন কাঁদছে? খাটেই শোয়ানো আছে, কাঁদছে কেন উনি বুঝতে পারছেন। কিন্তু উনি স্নান করছেন, একটা তো জামা কাপড় ঠিকঠাক করে তারপর তো বেরোবেন, অতটা উঠোনটা পার হয়ে আসতে হবে। তা সেটা আসতেও মোটামুটি 5-7 মিনিট লেগে গেছে। এসে উনি দেখছেন যে বাচ্চাটার মুখের এই কোনা টোনাগুলোতে দুধ লেগে আছে। তখন উনি ভাবছেন যে দুধ লেগে আছে, আর বাচ্চাটা না ঘুমিয়ে পড়েছে। যে এত কাঁদছিল, উনি এসে দেখছেন বাচ্চাটা না নির্বিঘ্নে ঘুমাচ্ছে, কিন্তু ওর কোণের এই মুখটুকু না দুধ লেগে আছে। তো উনি এখন অবাক হয়ে গেছেন যে আমি তো খাইয়ে গেছি অনেকটা আগে, আর দুধটা কোথা থেকে লেগে আছে, মানে মনে হচ্ছে না একটা বেশ টাটকা দুধ কি করে লেগে আছে। তখন উনি ভাবছেন তাহলে বোধ হয় ওই কাঁদছিল দেখে ওনার মেয়ে, মানে ওনার যে বললাম মেয়ে ছিল, ওনার মানে বাচ্চাটার পিসি, ওর মেয়ে তাহলে নিশ্চয়ই একটু দুধ টুধ খাইয়ে দিয়েছে, দিয়ে কোথাও গেছে। উনি আর কোনো গা করেননি, ঠিক আছে। খানিক বাদে উনি আবার রান্না মানে করে আবার কাজকর্ম করতে, পুজো টুজো করে নিজের ঘর কাজকর্ম করছেন। খানিক বাদে উনি দেখছেন যে মেয়েটা আসছে, বা ওনার মেয়েটা কোথা থেকে ওই সদর দরজা দিয়ে মানে উঠোনে ঢুকছে। তো উনি বলছেন তুই কোথায় ছিলিস, তুই ছিলিস না এখানে? তা বলছে কই না তো, আমি তো এখানে ছিলাম না, আমি তো গেছিল কোথায় একটা, বললাম তো ওখানে গেছিলাম। বলছে তাহলে ওকে, ও তো কাঁদছিল, আমি দেখলাম, তারপর আমি এসেই দেখলাম, দৌড়ে চান করে এসে দেখলাম হ্যাঁ ও তো ঘুমাচ্ছে, ওর দুধ দেখলাম, তুই খাওয়াসনি। আমি বললাম তুই দুধ টুধ খাইয়ে গেছিস, ওটা একটু বাচ্চারা দুধ টুধ তোলে না হয়তো সেই জন্য, তুই হয়তো খাইয়ে গেছিস। বলছে না তো, আমি তো অনেকক্ষণ ছিলাম, তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমিও বেরিয়ে গেছি। যাই হোক, মাথা দিয়ে ব্যাপারটা পুরো এ করেছে, মানে ছাড় ছেড়ে দিয়েছে, কি হয়েছে ব্যাপারটা নিয়ে গা করেনি। তারপরে একদিনকে আবার তার কিছুদিন বাদে একদিন সন্ধেবেলা উনি মানে উঠোনে যে তুলসী মঞ্চ থাকে না, ওরকম করা আছে, এই শাশুড়ি মা তুলসীর তলায় প্রদীপ প্রদীপ দিয়ে ধূপ টুপ দিচ্ছেন সন্ধেবেলা। হঠাৎ উনি আবার সেই বাচ্চাটার ঘর থেকে একটা কান্নার আওয়াজ পেয়েছেন, কারণ বাচ্চা তো ছোট, তত মানে মারা গেছে যখন মা, তখন ওর বয়স হয়তো 1-1.5 বছরের কাছাকাছি বয়স হয়েছে হয়তো, আর তার 4-5 না 2 বছর তখনও কমপ্লিট হয়নি। ন্যাচারালি বাচ্চাটা তো মানে একা সবসময় হাঁটাচলা করতে পারে না, ও শুয়ে রাখে বা ঘুম পাড়ি, তখনই ওনারা বাইরে টাইরে যান, কাজকর্ম করেন, এগুলো করেন, কেউ না কেউ ঘরে থাকে এক সময়। তখন ভদ্রমহিলা যখন ওই শাশুড়ি পুজো দিচ্ছেন, হঠাৎ দেখছে বাচ্চারা আবার কাঁদছে। আর সেটা খুব গরম, তখন খুব গরমও ছিল, কারণ ওই যখন মানে এটা হয় ওই মারা যাওয়ার কিছুদিন বাদেই, সেই সময়টা ছিল আর যে মানে খুব গরমকাল, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হবে। বাচ্চাটা উনি ভাবছেন যে গরম করছে, বাচ্চাটা কাঁদছে, উনি তাড়াতাড়ি করে গেছেন যে গিয়ে যাব। উনি উঠতে যাবে বা সিঁড়ি বেয়ে উঠে একটা উঠোন, মানে উঠোন থেকে মানে বারান্দা, তারপর ঘর, উনি উঠতে যাবেন, দেখছেন তখন ঘরটা তো আলো অন্ধকার কিছু, মানে তখন ঘরে একটা কোণে একটা লাইট টাইট আছে, সেরকম ঘরে আলো নেই, কারণ সবাই সন্ধ্যে দিচ্ছে, অন্ধকার হচ্ছে। উনি দেখছেন কেউ যেন খাটে ওই বাচ্চাটার পাশে মাথার কাছে কেউ বসে আছে, পরিষ্কার উনি বুঝতে পারছেন বাচ্চারা মাথার পাশে কেউ বসে আছে, বসে বাচ্চাটাকে হাওয়া করছে, পাখা দিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া করছে, আর মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে। উনি মানে বলছে কি ভুল দেখছি, কে তার কি, আবার উনি ভাবছেন ওনার মেয়ে বোধ হয় ওখানে বসে বোধ হয় বাচ্চাটাকে খাওয়া দিচ্ছে বা এ করছে, মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাটা কিন্তু কানাটা থামিয়ে দিয়েছে। আবার উনি আবার ভালো করে মানে সন্ধ্যাটা দিয়ে আবার প্রদীপটা রেখে বড় আলো নিয়ে গেছে ঘরে, মানে হেরিকেনের জাতীয় বড়টা আলো নিয়ে ঘরে গেছে। গিয়েছে, কই কেউ তো নেই, বাচ্চাটা সুন্দর আবার ঘুমাচ্ছে। 2 দিন এই ঘটনাটা ঘটাতে না ওনার খুব মাথায় একটা স্ট্রাইক করলো যে কি হচ্ছে ঘটনাটা। তারপর সেদিনকেও সেম আবার খানিক বাদে দেখছে মেয়েটা আসছে, আর মেয়েটাকে বলছে তুই কি ছিলি সেখানে, চলে গেলি একটু? বলছে না, আমি বিকেলবেলা অনেকক্ষণ, তুমি যখন মানে সন্ধে দেওয়ার আগে, তার অনেক আগে আমি চলে গেছি, আমি তো ছিলাম না এখানে। উনি ভাবলেন 2 দিন আমি কি দেখলাম, বাচ্চাটা দুধ দেখেছি, আজকে এরকম দেখলাম, কে থাকে, কে ওকে দেখে, কে ওর কাছে মাঝে মাঝে আসে, কাঁদলেই কিন্তু এরম এরম ঘটনাগুলো ঘটছে। যাই হোক, কিন্তু কোনো উপদ্রব পাচ্ছে না। উনি ভাবছে তাহলে কি কি হচ্ছে, একটা মাথায় অনেক কিছু আসছে, কিন্তু উনি কিছু মানে কনক্লুশনে আসতে পারছেন না, কারণ কি কোনো উপদ্রব কিন্তু নেই ওই বাড়িতে, কিন্তু কোনো উপদ্রব পাচ্ছে না, যে বৌমা কোনো ভয় দেখানো উপদ্রব কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে,
এরপরে কি হলো, এই হতে হতে 7-8 মাস কেটে গেছে আস্তে আস্তে, প্রায়। এর মধ্যে ওনার মেয়ের একটা সম্বন্ধ চলছে, বিয়ের সম্বন্ধ চলছিল। এবার আমি ঠিক করেছি এবার মেয়ের বিয়ে দিয়ে দেবো, দিয়ে, আর যেহেতু উনি একটা বর্ধিষ্ণু, বেশ ভালোই পরিবারটা, বয়স মানে অর্থবান, মানে বর্ধিষ্ণু, মানে একটা অর্থ আছে ওদের বাড়িতে ছিল, ব্যবসাপাতি ভালোই করতেন, ভদ্রলোক, মানে এনার বাবা, এই হাজবেন্ড, সরি, মানে মেয়ের ছেলেটার বাবা, মেয়েটার বাবা। সেই কারণে তারা, ওনার একটা ইচ্ছা ছিল যে আমার ছোট ছেলে, বড় ছেলে তো নেই, বাইরে মানে ঢাকা কোথাও আছে, মেয়েকে এমন একটা বিয়ে দেব, যদি সেই জামাইকে আমি রাখতে পারি বাড়িতে, তাহলে আমার বাচ্চাটাও, এই যে নাতিটাও থাকবে, বড় হবে, ততক্ষণে আমার মেয়েও থাকবে, জামাইও থাকবে, এমন চিন্তা ভাবনা করেছিলেন উনি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন উনি বিয়ে চেষ্টা করছিলেন, সেরকম ভালো পাচ্ছেন না। তো যাই হোক, একটা বিয়ের সম্বন্ধ করেছেন ভালো, তা টাকা পয়সা, তখনকার দিনে তো একটা যৌতুক দিতে হতো, বেশ ভালো কিছু টাকা পয়সা দিতে হতো, টাকা পয়সা, তারপরে সাইকেল, জিনিসপত্র সব দিতে হতো। তারপরে যখন যা যা টাকা পয়সা দেওয়ার কথা হয়েছিল, সব মানে ওনার ক্ষমতার বাইরেও উনি চেষ্টা করেছিলেন, ভালো একটা ছেলে পাবো, তাহলে বেশি টাকাও আমি দেবো, দিয়ে ছেলেকে কিনু, এরকম একটা আমার টেন্ডেন্সি ছিল ভদ্রমহিলা। আমার মনে হয় না ভদ্রমহিলা খুব একটা ভালো ছিলেন, নাহলে সেই বৌমাকে এরকম ধরনের কথা বলে একটা সুইসাইড করতে বাধ্য করতো না। যাই হোক, তার মতিগতি ভালো ছিল না। তিনি কি করলেন, একটা বেশি টাকা যৌতুক দিয়ে একটি ছেলে কেনার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, করে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলেন। ওনার কাছে ক্যাশ সেই সময় কিছু সেরকম ভালো টাকা ছিল না, তা উনি তবুও বিয়ে ঠিক করে বলেছেন, ঠিক আছে বিয়ের দিন আমি টাকা দিয়ে দেবো। ওনার বড় ছেলেকে বলেছিলেন, তুই টাকা জোগাড় করে এনে দিবি আমাকে। সেই সময় এগুলো খুব চলতো, এগুলো খুব কোনো অন্যায় ছিল না নাকি সেই সময়, এসব দেওয়া নেওয়ার প্রথা, পণ প্রথা তখন খুব চলতো। কিন্তু যেদিন বিয়ে হবে, এই করতে করতে কি মোটামুটি 1 বছর কিন্তু কেটে গেছে, কিন্তু ওই ভদ্রমহিলা তখনও কিন্তু বাৎসরিক করা হয়ে ওঠেনি যার ছেলের বৌমার। অনেকে বলেছিল, তুমি কিন্তু আগে বিয়ে, বৌমার এই বাড়িতেই যখন এরকম অপঘাতে মৃত্যু হয়েছে, শ্রাদ্ধ শান্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু বাৎসরিকটা মিটতে দাও, বাৎসরিকটা করিয়ে দাও, তারপরে তুমি মেয়ের বিয়ে ভালো একটা শুভ কাজ করো। ইনি বলেন, না না, ওসব কিছু দরকার নেই, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, ভালো ছেলে পেয়ে গেছি, এবার আমি কোনো মতে ছেলেটাকে কিনে নিই, মেয়ের বিয়ে দিয়ে দিই, এটা তার টেন্ডেন্সি। ঠিক আছে, এবারে বিয়ের দিন এলো যথারীতি। বিয়ের দিন সন্ধ্যাবেলায় বর এলো বিয়ে করতে, তার সব লোকজন নিয়ে এলো, কিন্তু যে টাকাটা ক্যাশ দেওয়ার কথা ছিল, পুরো টাকাটা উনি জোগাড় করতে কোনো কারণে পারেননি সেই বিয়ের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত। যেহেতু তিনি সন্ধ্যাবেলা পর্যন্ত টাকাটা জোগাড় করতে পারেননি, সেই জন্য সেই সময় কার রীতি অনুযায়ী, প্রথা অনুযায়ী, ছেলের বাড়ির লোক ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে চলে গেল। বলল, যেদিন টাকা জোগাড় করতে পারবেন সেই দিন আমাদের খবর দেবেন, সেই দিন আবার আমি আমার ছেলেকে যদি মনে করি নিয়ে আসবো, তা না হলে আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এর মা অনেক কিছু বলল, যে আপনারা তো দেখছেন আমরা তো এরকম একটা পরিবার, আমি আপনার টাকা, আপনি বিয়ে হয়ে যাক, আপনার তো সবই দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার, কিছু টাকা দিতে পারছি, এখন জোগাড় করতে আনতে পারিনি, আমার ছেলে ব্যবস্থা করেছে নিয়ে আসবে। কিন্তু না, মানে সেয়ানে সেয়ানে যেরকম কোলাকুলি হয়, ইনিও যেমন মানে বুনোল, তারাও নিশ্চয়ই বাগাতে তুলি ছিল, আমি যতটুকু আমার মনে হয় আর কি, কথা শুনে মনে হয়েছে, সেই ভদ্র মানে বর পক্ষও কিন্তু এরকমই নাছর ছিল, সে বর তুলে নিয়ে চলে গেছিল, না আমরা এরকম বাড়িতে বিয়ে দেব না। তৎকালীন সময় অনুযায়ী, সেই সময় অনুযায়ী এই সমস্ত বিয়ের মণ্ডপ থেকে বর চলে যাওয়া মানে কন্যা হতো লগ্নভ্রষ্টা। আর সেই সময় এই লগ্নভ্রষ্টাদের বলা হতো আর কখনো মানে কোনো সমাজে তার স্থান থাকবে না, অর্থাৎ সে একটা এমনভাবে গণ্য হবে যে মানে একটা তাকে একঘরে করে দেওয়া হবে সেই ফ্যামিলিটাকে, সেই পাড়া থেকে কোনো শুভ কাজে তাদের ডাকা হবে না, তাদেরকে মানে তাদেরকে কেউ সাহায্য করবে না, এরকম নাকি একটা ব্যাপার হয়ে যেত সেই সময়টা। কারণ তাদের এরকম একটা বর উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই মেয়েটা পুরো মানে লগ্নভ্রষ্টা হয়ে গেছে, এর আর কোনো গতি হবে না, আর কখনো এদেরকে আর সমাজে স্থান দেওয়া হবে না। যাই হোক, এই রীতিনীতি অনুযায়ী
আর আশেপাশের লোকরা যেরকম হয়, যেমন ভাবে ওই মেয়েটাকে বৌমাকে বলেছিল যে অপয়া অলক্ষণে অমুক তমুক হাবড়ি জাবড়ি কথা বলতো, বেরিয়ে যাও, তোমার জন্য আমার ছেলেকে খেয়েছো, আমার ছেলে গেছে বলতো, ঠিক তেমনি ভাবে আশেপাশের লোক, পাড়া প্রতিবেশী বলা শুরু করলো। তৎকালীন সময় তো একটা কনজারভেটিভ ছিল, ভাবার আজকের দিন নিয়ে চিন্তা করলে হবে না, ঠিক তেমনি যাতা কথাবার্তা বলা শুরু করেছিল এই ভদ্রমহিলার বাড়িতে এসে। যে মেয়েটির এই বিবাহটা হলো না, মানে ওই বাচ্চাটার পিসি, সেও কিন্তু একটা সময় ওর মানে বৌদিকে, মানে ভাই বউ, দাদার বউকে আর কি এরকম ধরনের কথাগুলো বলেছিল। আজকে সে নিজের কানে এই ধরনের কথাগুলো শুনতে পেল, পেয়ে মানে মা মেয়ে দুজনেই এবং বাড়ির লোকজন সবাই তো ভীষণ কষ্ট পেল। তো তারপরে রাত্রিবেলা তো আলো ফালো সব বাড়ির যেমন হয় নিভে গেল। ও ঘরে গিয়ে, বাচ্চাটা যেখানে শুয়েছিল সেই ঘরে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে খুব কেঁদে, কারণ ও দাদার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, ওই তো মানুষ করতো ও আর ওর মা, কান্নাকাটি করে দরজাটা ছিটকে দিয়ে বন্ধ করে দিল। এবার সবাই যা হয় সবাই বলে থাক, একটু কাঁদতে দাও, ও থাক, এরকম একটা কষ্ট পেয়েছে, থাক। কেউ কিছুকে ডিস্টার্ব করেনি। বাইরে মা কাঁদছে, অন্যান্য লোকরা, আত্মীয় স্বজনরা কাঁদছে, এদিকে ছেলের মেয়ে ভেতরে বসে ওরমভাবে বাচ্চাটাকে নিয়ে কান্নাকাটি করছে। একটা সময় সকালবেলার আলো ফুটেছে, সকাল হয়েছে, দেখছে তাও কেউ ঘর থেকে বেরোচ্ছে না। যথারীতি বাচ্চাটার ঘুম ভেঙেছে, বাচ্চাটা চিৎকার কান্নাকাটি করছে। এরা দরজাটাকে দেখছে, ধাক্কাচ্ছে, কি রে দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কেউ দরজা খোলে না। দরজাটা ভাঙে, দরজাটা ভেঙে দেখে এই যে ওনার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে, ঠিক সেম জায়গায় যেখানে ওর মানে ছেলের বউ ঝুলেছিল, ঠিক সেম জায়গায় গলায় দড়ি দিয়ে ঝুলছে। এর তো আর কোনো উত্তর দেওয়ার মতো কোনো জায়গা কারোর ছিল না ওই বাড়িতে। মা যা হয়, বউকে ওইভাবে ঝুলতে দেখে তার মনে যে রিপার্কেশন হয়েছিল, সেটা ওপরে কান্না, ভেতরে কি ছিল, কিছু লোক কি সবাই, এক লোক আর্ধেক যা বুঝেছিল, আর্ধেক যা 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 বোঝার সে বুঝে নিয়েছিল। আজকে যে কান্নাটা উনি কাঁদছেন তার মেয়ে মারা যাওয়াতে, সেটা কিন্তু যথার্থই তার কন্যা শোকের কান্না ছিল। সেই কারণে সেদিন উনি প্রচন্ড পরিমাণে শোক পেয়ে, পুত্র শোক পেলেও, তার স্বামী শোক পেয়েছে, পুত্র শোক পেয়েছে, বৌমা মারা গেছে, বৌমার শোক না পেলেও মারা গেছে, আজকে সে কন্যা শোক পেল। এই অবস্থায় তো যা হওয়ার হলো, সব কাজকর্ম করা এ করা সব হলো। এবারে বাচ্চাটাকে সেই সময় আশেপাশের লোক, কারণ ওই ভদ্রমহিলা বয়স্ক মানুষ, সে বাচ্চাটাকে দেখবে কি, তা তো ওই অবস্থা, সে তো দেখতে পাচ্ছে না, দেখে আশেপাশের মহিলারাই তাকে, বাচ্চাটাকে দেখলো, খাওয়া দাওয়া করা, দেখাশোনা করে খবর দিল এই বৌমার বাপের বাড়িতে। এইবার তারা এলো যখন, তাদেরকে এবার উনি বললেন, হ্যাঁ তোমরা বাবা এবার নিয়ে যাও, আমার বাচ্চাটাকে এখন আর কে দেখবে। আজকে তিনি বাচ্চাটাকে দিয়ে দিলেন, কেন দেখতে পাচ্ছেন না, তার বংশের ওই একমাত্র নাতিকে আর তিনি রক্ষা করে রাখতে পারলেন না। তার বাপের বাড়ি থেকে তার ভাই দাদারা এসে বাচ্চাটাকে নিয়ে গেল। এবার কি হলো, এবার উনি কিন্তু ওই বাড়িতে একা হয়ে গেলেন, কারণ সেই ছেলে কিন্তু চলে গেছে আবার তার জায়গা কর্মস্থলে, উনি একা হয়ে গেলেন। উনি যেটা হতো, এই কিছুদিন পর থেকে উনি যখনই শুতেন, ওনার মনে হতো ওনার মাথার পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে। ওনার একটু ঘুম হলে, চোখটা বন্ধ করলে, মানে ঝিমুনি এলেই, একে তো এতগুলো শোক পেয়ে তার তো ঘুম নিদ্রা থাকার কথা নয়, এবং ছিলও না, কিন্তু যখন উনি ঘুমটা আসতো, চোখটা বন্ধ করতেন, ওনার মনে হতো ওনার মাথার পাশে এসে কেউ দাঁড়িয়ে আছে, একটা মহিলা। উনি মনে করতেন বোধহয়, ওনার মনে হতো যেন, ওনার মন বলতো, এগুলো অবচেতন মন সবসময় মানুষের অন্যায় করলে অবচেতন মন তাকে সবসময় একটা বলে দেয়, নক করে, যে তুমি কিন্তু এই অন্যায়ের জন্যই তোমার এটা হয়েছে। ওনার মনে হতো ওনার বৌমা এসে দাঁড়িয়ে আছে, আর চোখটা খুললে উনি দেখতে পারতেন সামনে ওই বেতে, ওই যে মানে চালের যে বাঁশগুলো ছিল, মনে হতো একটা দড়ি ঝুলছে, দড়ির ফাঁস ঝুলছে, ওনার মনে হতো। কি অদ্ভুত ব্যাপার। তারপরে কি হতো, দুপুরে উনি একা একা ঘুরতেন, কারণ ঘরে থাকতে পারতেন না, ঘরে থাকলেই ওনার মনে হতো এরকম, কেউ চোখ বন্ধ করলে শুলেই দিনে রাতে মনে হতো মাথার পাশে বৌমা বা কেউ দাঁড়িয়ে আছে, আর সামনে চোখ তাকালেই মনে হতো ওনার একটা ফাঁসির দড়ি ঝুলছে। উনি ঘরে না থাকতে পারেন না, সবসময় ঘুরে ঘুরে বেড়াতেন। এই ঘুরতে ঘুরতে কি হতো, প্রথম প্রথম ওনার ছেলে এসেছিল, এসে তখনকার দিনে যা ডাক্তার কবিরাজ টবিরাজ ছিল তাদেরকে আনতেন, তারা বলতো তোমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে। এত শোক পেয়ে উনি সহ্য করতে পারেননি, ওনার মাথার গন্ডগোল হয়েছে।
তারপরে একটা সময় সত্যি সত্যি উনি উন্মাদের মতো হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আর তারা যখন সবাই বলতো কি হলো মাসিমা, আপনি বাইরে রাস্তায় ঘুরছেন কেন, বাড়িতে যান, ঘুমান, রেস্ট নিন। বলতো না না, আমি শুলেই বৌমা আসবে, আমি শুলেই বৌমা আসবে, আমার দড়িটা ঝুলছে, ওটাতে আমার গলায় দড়ি দিতে হবে, আমি থাকতে পারবো না। এই করে করে নাকি ওই ভদ্রমহিলা পাগলের মতন সারাটা মানে অঞ্চল ঘুরে বেড়াতো, মানে কোথায় দিন নেই রাত নেই, পাগলির মতো শুধু ঘুরে বেড়াতো। আর সবসময় শুধু কেউ প্রশ্ন করলে এই কথা বলতো। কখনো কখনো কারোর বাড়িতে থাকতো, বসতো, একটু হয়তো খাবার দাবার দিলে একটু ছাড়া বেড়া করে খেত, কি মানে পুরো উন্মাদরা যেমন করে উনি তেমন হয়ে গেছিলেন। তারপর একটা সময় আবার ওনার ছেলে এসে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যান যেখানে থাকতো ওখানে, কারণ সবাই বলতো তোমার মা এরকম ঘুরে বেড়ায়, তোমার মা এরকম পাগল হয়ে গেছে, তুমি দেখছো না, এই সমস্ত খবর ওনার কাছে যেত। ওনার বড় ছেলে এসে ওনাকে নিয়ে গেছিল যেখানে উনি থাকতেন, সেইখানে ঢাকার কোনো একটা অঞ্চলে ওনাকে নিয়ে গেছিল। কিছুদিন বাদে এই কাকিমারা যিনি ঘটনাটা বলেছেন তারা খবর পান যে ওই ভদ্রমহিলাও সত্যি সত্যি ওই ছেলের বাড়িতে নিজেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মুক্তি পেয়েছিলেন। তার জীবন মানে একটা জেনারেশন যারা এই বাড়িতে থাকতো, এই বাড়িটাতে মানে ওই ভদ্রমহিলা যার জন্য মানে ওই ছেলের বউটি যার জন্য মৃত্যু হলো, প্রত্যেকটি মানুষকে কিন্তু একটা একটা করে তুলে নিল। কিন্তু একটা কথা, কোনোভাবে কিন্তু খারাপ মানে আচরণ করে ভয় দেখিয়ে ভৌতিকভাবে মানে মৃত্যু এটা কিন্তু হয়নি। এমন এমন একটা না একটা ইনসিডেন্ট ঘটলো যেই ঘটনাতে ওনারা নিজেরাই কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হলেন। আমাকে যিনি ঘটনাটা জানিয়েছেন তিনি বললেন, ওই কাকিমারা বলতেন, যেহেতু এটা কিন্তু দু রকমভাবে বিচার মানে এর একটা যুক্তি আছে। এক হচ্ছে বলা যেতে পারে যে পাপ ছাড়ে না বাপকে, সেটা বলা যেতে পারে, যে পাপ করে তার ফল সেইভাবেই পায়। এইভাবেই মানে এ জন্মের ফল এই জন্মেই ওনারা একে একে পেয়ে গেছিলেন। ভদ্রমহিলা, তার মেয়ে, সবাই পেয়েছিলেন একে একে করে। হয়তো তাদের মনের এই ভুলের থেকেই একটা ভয় সৃষ্টি হয়েই কিন্তু লাস্টে ওনার মৃত্যু হলো। এটা আবার কারোর ধারণা না, ওই বাড়িতে ওই ভদ্র মানে বৌমার আত্মা কিন্তু ছিল। সে কিন্তু তার সন্তানটা যাতে ভালো থাকে, তার সন্তানটাকে যেহেতু ভালোবাসতো, দেখতো তার এই শাশুড়ি এবং তার ননদ, সেই জন্য কিন্তু সে ডাইরেক্ট কিছু কোনোদিন ক্ষতি করেনি। এবং কোনো সুবিধা হলে তার সন্তানকে কিন্তু সেই দুধ খাইয়ে যেত, সেই হাওয়া করতো, সেই ঘুম পাড়িয়ে যেত। কিন্তু সেই সন্তানকে যেহেতু এরা দেখতো, সেই জন্য তাদের কিন্তু ডাইরেক্ট কোনো ক্ষতি সে করেনি। যখন সন্তানকে দেখার দরকার হলো না, সন্তানকে নিয়ে চলে গেল তার বাড়ির লোক, ও দেখলো, তখনই কিন্তু প্রতিশোধটা নিল শাশুড়ির প্রতি। এটাও কিন্তু কারোর ধারণা। এই দুরকম মতবাদটাই নাকি এই কাকিমার অঞ্চলের লোক এবং কাকিমারা শুনেছিলেন। যিনি আমাকে বলেছেন তিনি বললেন যে ঘটনাটা দুভাবে বিচার করলে, একটা হচ্ছে ভৌতিক ভাবে তা আত্মার একটা মানে প্রতিশোধ হতে পারে, আর একটা হতে পারে নিজের অন্তরাত্মার একটা বিবেক বোধ থেকে যে আমি কি অন্যায় করেছি, অনুশোচনা থেকেই সে এইভাবে পাগল হয়ে গিয়ে সে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তা এই ঘটনাটাও কিন্তু আমার একটা অদ্ভুত লেগেছিল। আমি যার জন্য ঘটনাগুলো এত বড় ছিল বলে না আমি আর ঘটনাগুলো বলতে পারছি না, আমি যার জন্য তাও দেরি হয়ে গেল, 11টা বেজে গেল। আপনারা হয়তো ভাবছেন এত বড় কিন্তু ঘটনা দুটো না খুব বড় ঘটনা ছিল। আর যার জন্য আমার ভীষণ ভালো লেগেছিল বলে ঘটনাগুলো মানে অদ্ভুত আমি তাই বললাম। আপনাদের কেমন লাগলো আমি জানি না। মিঠু দত্ত বলছেন 100, আচ্ছা ঠিক আছে। অনেকে হ্যাঁ সবাই বলছে যে ভালো, আচ্ছা খুব তাড়াতাড়ি না এগুলো উঠে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি। সম্পাদি বলছেন বাচ্চাটার খুব কপাল খারাপ। একদমই বাচ্চাটার কপাল খারাপ বলেই তো মানে বাচ্চাটার জন্যই আমার মনে হয়, যেটা বললাম কেউ বলেছে বাচ্চাটার জন্যই নাকি ও কিছু করেনি। মধুমিতাদি বলছেন খুব ভালো লাগলো। সত্যি আমার তো খুব প্যাথেটিক বাট দারুণ। হ্যাঁ অরিজিৎ মজুমদার বলছেন একটু বড় ঘটনা শুনতে ভালোই লাগে। হ্যাঁ বড় ঘটনা শুনতে ভালো লাগে, কিন্তু মানে অনেক বলা যায় না, এটাই। আমি আরেকটা ঘটনা ভেবেছিলাম বলবো, যা কাজ আর বলতে পারছি না। এই ঘটনাটা না আমাদের একটা কাছাকাছি একজন আমাকে বলেছে ঘটনাটা।
খুব কাছে মানে ঘটনাটা আপনারা জানবেন হয়তো ঘটনাটা, ঠিক আছে। নেক্সট ডে বলবো, এটা ছোট্ট ঘটনা, ঠিক আছে। আজকে আর বলবো না, কারণ 11টা বাজে, আজ আর বেশি বলবো না। যাই হোক, সবাই বলছে খুব ভালো লাগলো, খুব মর্মস্পর্শী ঘটনা। হ্যাঁ, সত্যি মর্মস্পর্শী ঘটনা। একটা ছোট করে, না আর ছোট করে বলবো না, কেন বলো তো, 11টা বাজে, রাত হয়ে গেছে, কালকে অফিস আছে, আমাকে ঘুমাতে হবে। আর বলবো না, মানে আমি অফিস থেকে এসছি, আছে দেরি হয়ে গেছে, আবার এত দেরি শুতে শুতে এখন অনেক দেরি হয়ে যাবে। আজকে আর বলবো না, আবার নেক্সট লাইভে আমি বলবো, ঠিক আছে। আমি মাসে আরেকটা লাইভে আসবো। আমি আগের মাসগুলোতে আমি তো ইরেগুলার ছিলাম, কারণ আমি আসতে পারছিলাম না আমার শরীরের জন্য আর কি। এবার আমি মোটামুটি কথা দিচ্ছি তোমাদের, মোটামুটি আমি আসবই, মাসে 2টো করে চেষ্টাই করব তোমাদের বলার, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট ডেতে আসবো। আর আজকে তাহলে এই পর্যন্তই। সকলের আমি এটা পড়তে পারিনি, আমি দেখিনি, কারণ মন দিয়ে যদি আমি এটা দেখি তাহলে মন দিয়ে বলতে পারবো না। ঠাকুরের ঘটনাটা কেমন লাগলো সবাই আমায় বলবে। আচ্ছা, গুড নাইট বলছে ভ্রমণ, ঠিক আছে। সবাইকে আমি বলছি হ্যাঁ গুড নাইট। আর সবাইকে আমি বলছি তোমরা আমাকে জানাবে যে এই ঠাকুরের ঘটনাগুলো যে বলছি এইগুলো শুনতে চাও কিনা। তাহলে যেহেতু আমি বললাম না, নামই তো বললাম, এই ম্যাডামদের তো তোমরা নিশ্চয়ই চেনো, এনারা আমাকে পার্সোনালি আমাকে এনারা জানান যে ঘটনাগুলো বলার জন্য, এই জন্যই আমি কিন্তু ঘটনাগুলো বলি। আশা করি ভালো লাগবে তোমাদেরও, সেই জন্য আমি আবারও বলবো, তোমরা আমাকে জানিও তোমাদের মতামতটা ভালো লাগে কি না, আমি শুনে নেব, জেনে নেব। যদি শুনতে চাও আমি আবার ফিউচারেও এরম ঘটনাগুলো বলবো, আমি যেখানেই যাই সেখানকার ঘটনাই তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা, মধুমিতা দিদি এখনই বলে দিয়েছে হ্যাঁ চাই শুনতে, ঠিক আছে দিদি, আমি তো অবশ্যই বলবো। আচ্ছা, তাহলে আজকে এইটুকুনি। সবাই আমাকে জানিও যে আমি যে দুটো ঘটনাগুলো আজকে বললাম, বড় ছিল বলে বেশি বলতে পারলাম না, কেমন লাগলো। আর আগামী দিনে আমি নেক্সট লাইভে আসবো, আরও অনেক ঘটনা আছে আমার কাছে, আমি বলবো। আর যারা আমাকে ঘটনা পাঠাচ্ছেন এইভাবেই পাঠান, আমি হয়তো একটু দেরি দেরি করে বলছি, কারণ যেহেতু আমি লাইভে অনেক দেরি করে এসেছি, তো সেই কারণে একটু আমার দেরি হয়ে যাচ্ছে, কেউ রাগ করবেন না, আমি সকলের ঘটনা কিন্তু বলবো, ঠিক আছে। আজ তাহলে এইটুকুই। সম্পাদি বলছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ দিদি, চেষ্টা করছি তো, আমার এই দাঁতের ব্যথাটা নিয়ে আমার ভীষণ সমস্যা রয়েছে, এটাই আমার রুট ক্যানেলিং চলছে বলেই আমি, যেদিনকে ক্যানেলিংটা হয় না আমার, সেদিনকে যদি আমার ডেট পড়ে আমি বলতে পারি না, তবু আমি সে আমাকে ভীষণভাবে হেল্প করে, ও আমাকে আবার চেঞ্জ করে অল্টারনেটিভ করে দেয়, আমি আমার সুবিধার মতো আমি ভীষণ মানে আবদার করি, কি করব আমি তখন আর বলতে পারি না, ক্যানেলিং যেদিনকে হয় না সেদিন কথা বলা বারণ থাকে, এই আর কি চলে। যাই হোক, ঠিক আছে, অনেক গল্প করলাম, আগামীতে আমি আবার আসবো। আজ তাহলে সবাইকে শুভরাত্রি বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।